সুতরাং এখন পর্যন্ত আমরা রেসিডেন্স টাইম ডিস্ট্রিবিউশন আরটিডি নিয়ে আলোচনা করছিলাম শুধুমাত্র রিডি এর পূর্বাভাস দেওয়ার পরিপ্রেক্ষিতে। আমরা বিক্রিয়ার হার এবং ডিজাইন সম্পর্কিত বিষয়গুলো অনুমান করা থেকে একরকম দীর্ঘ বিরতি নিয়েছিলাম। তাই এখন দেখা যাক কিভাবে আমাদের রিয়্যাক্টর ডিজাইনে যেমন কনভার্সন এবং বিক্রিয়ার হার ইত্যাদি অনুমান করার ক্ষেত্রে প্রয়োগ করা যায়। সুতরাং আমরা প্রথমে যে পদ্ধতিটি বর্ণনা করা শুরু করব তা হল কম্পার্টমেন্টালাইজেশন। এর মানে হল যদি আপনার কাছে কোনো বাস্তব রিয়্যাক্টর থাকে তবে আপনি সেই রিয়্যাক্টরটিকে আদর্শ রিয়্যাক্টরের প্রকারভেদে পুনর্গঠন করতে পারেন এবং আমরা এই ধারণাটি আগেই উপস্থাপন করেছি। আমরা বলেছিলাম যে একটি নির্দিষ্ট বাস্তব রিয়্যাক্টর প্লাগ ফ্লো রিয়্যাক্টর সিস্ট্রো এবং পির এর একটি নেটওয়ার্ক দ্বারা গঠিত হতে পারে। আর এখন চলুন এর কিছু কেস স্টাডি দেখা যাক। ধরা যাক একটি বাস্তব রিয়্যাক্টরে বাইপাসিং এর বিষয়টি। সুতরাং যদি আপনার কাছে এমন একটি বাস্তব রিয়্যাক্টর থাকে যা দেখতে এইরকম, ধরা যাক আপনার এন্ট্রি পয়েন্ট এখানে, এক্সিট পয়েন্ট এখানে এবং রিয়াকশন জোনটি এখানে, এবং আমরা কল্পনা করতে পারি যে এই ধরনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণে বাইপাসিং হতে পারে, কারণ এই রিয়্যাক্টরের প্রবেশ এবং নির্গমন পথগুলো খুব কাছাকাছি হওয়ায় তরলের একটি বড় অংশ আসলে বিক্রিয়া অঞ্চলে বেশি সময় না কাটিয়েই কেবল সঞ্চালিত হয়ে রিয়্যাক্টর থেকে বেরিয়ে যেতে পারে। সুতরাং আমরা কল্পনা করতে পারি যে এখানে একটি কাল্পনিক রেখা রয়েছে, যে রেখা বরাবর কিছু তরল এই দিকে যাবে এবং অন্য তরলটি এই দিকে প্রবেশ করবে এবং তারপর কোনো এক পর্যায়ে অণুগুলো এখানে নির্গমন স্রোতের সাথে মিলিত হবে। সুতরাং আসল রিয়্যাক্টরে আমরা এটাই দেখতে বা আশা করতে পারি। এবং অবশ্যই এখানে আমাদের সবচেয়ে বড় অসুবিধা হল এর ঠিক কতটা ঘটছে তা কল্পনা করা আমাদের পক্ষে বেশ কঠিন। তাই আমরা হয়তো প্রতি ঘন্টায় 10 ঘনমিটার তরল প্রবেশ করাচ্ছি এবং প্রতি ঘন্টায় 10 ঘনমিটার তরল বের করে নিচ্ছি, কিন্তু আমরা জানি না যে বেরিয়ে আসা মোট প্রবাহের কতটা রিয়্যাক্টরকে বাইপাস করে আসা প্রবাহের কারণে এবং কতটা রিয়্যাক্টরের মূল অংশ থেকে আসা প্রবাহের কারণে। সুতরাং বর্তমানে আমরা জানি না এই ধরনের রিয়্যাক্টরের মডেল কিভাবে তৈরি করতে হয়। এটি আমাদের পরিচিত প্রধান রিয়্যাক্টরগুলোর কোনোটির সাথেই মেলে না এবং এই আপাতদৃষ্টিতে বেশ কঠিন সমস্যাটি সমাধানে সাহায্য করার জন্য আমরা আরটিডি ব্যবহার করার কথা বিবেচনা করতে চাই। আরটিডি ব্যবহারের প্রথম ধাপ হল এটা বিবেচনা করা যে আমরা যদি কম্পার্টমেন্টালাইজেশনের পদ্ধতি গ্রহণ করি তাহলে আমরা এটিকে পুনর্গঠন করতে পারি কিনা অথবা এই রিয়্যাক্টর সিস্টেমটির কোনো বিকল্প চিত্র প্রস্তাব করতে পারি কিনা। তো প্রথমত ধরা যাক রিয়্যাক্টরের মূল অংশটি আসলে পারফেক্টলি মিক্সড, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি লাইন রিয়্যাক্টরের মূল অংশকে বাইপাস করে গেছে এবং তারপর সেই প্রবাহের একটি অংশ বিভক্ত হয়ে সিস্ট্রো এর মতো কোনো কিছুর মধ্যে প্রবেশ করছে, যা আবার নির্গমন প্রবাহেও অবদান রাখে। সুতরাং আপনি যদি চান সিস্ট্রো এর সমান্তরালে একটি বাইপাস রয়েছে, তো এটি একটি উপায় যা দিয়ে আমরা বিষয়টি দেখতে পারি এবং এটি পাশের অঙ্কনটিকে ব্যাখ্যা করে। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের কাছে একটি বাস্তব প্রবাহ কাওয়াট আছে, তো এটা পরিমাপযোগ্য, তাই না? আমরা আমাদের এই প্রবাহের হার জানি। এখানে একটি নির্দিষ্ট বাস্তব প্রবাহ আছে যার বাস্তব প্রবাহের হার Q0 এবং সেই প্রবাহটি এই স্থানে প্রবেশ করছে। আমরা কল্পনা করতে পারি যে স্থানটি বিভক্ত, তাই এখানে একটি কাল্পনিক বিভাজন রয়েছে। সুতরাং এর কিছু অংশ এবং এটাই প্রবাহের বিভাজন। তাই প্রবাহটি বিভক্ত হতে পারে। এই প্রবেশকারী প্রবাহের একটি অংশ একটি উপপ্রবাহে বিভক্ত হবে যা সাথে সাথে বেরিয়ে যাবে এবং এর একটি অংশ একটি প্রবাহে বিভক্ত হয়ে এখান দিয়ে প্রবেশ করবে। আমরা যেভাবে এটি আঁকি তা হল এই রকম। আমরা ধরে নিই যে একটি বাস্তব প্রবাহ কিউ আছে, কিন্তু একটি বাইপাস প্রবাহও আছে। এটি Q0 থেকে বেরিয়ে আসা একটি বিভাজন এবং বাকি অংশ ভালোভাবে মিশ্রিত অঞ্চলে চলে যায় এবং তারপর অবশ্যই দুটি কোনো এক পর্যায়ে মিলিত হয়। সুতরাং এই মুহূর্তে ধরা যাক আপনার ভালোভাবে মিশ্রিত অঞ্চল এবং বাইপাস লাইন সেগুলো মিলিত হয়ে এখান দিয়ে বেরিয়ে যায়। সুতরাং এই জিনিসগুলো নির্গমন বিন্দুতেই পর্যবেক্ষণযোগ্য,
আমরা কেবল সম্মিলিত প্রবাহটি পর্যবেক্ষণ করতে পারি এবং প্রবেশ বিন্দুতেও আমরা এখানে এই প্রবেশ প্রবাহটি পর্যবেক্ষণ করি। সুতরাং এই বাইপাসটি, যা একটি কাল্পনিক বাইপাস লাইন, আমরা জানি না এটি কত ভগ্নাংশ এবং আমরা এটি অনুমান করার জন্য আরটিডি ব্যবহার করার কথা ভাবতে পারি। কিন্তু তা করার আগে চলুন ভেবে দেখি কিভাবে আমরা এই ধরনের একটি সিস্টেম জুড়ে রূপান্তর বা ঘনত্বের পরিবর্তন অনুমান করতে পারি। এখন, যদিও আমরা এখনও জানি না এখানে মিশ্রণটিকে কিভাবে উপস্থাপন করতে হয়, তবুও আমরা এই পুরো সিস্টেমটির উপর একটি পদার্থ ভারসাম্য লিখতে পারি, কারণ আপনি যদি ভেবে দেখেন, আমরা এখন একটি সিস্ট্র অংশ এবং একটি প্রবাহ বিভাজন অংশ চিহ্নিত করেছি, এবং পদার্থ ও শক্তি ভারসাম্যের উপর আমাদের জ্ঞান থেকে আমরা অবশ্যই এই পুরো সিস্টেমটির উপর একটি ভারসাম্য লিখতে পারি এবং এখানকার প্রবাহের জন্য একটি সম্পর্ক পেতে পারি। সুতরাং চলুন তা করা যাক। এবং ধরা যাক, বিক্রিয়াটি হল এ থেকে বি তে রূপান্তর, যা একটি সাধারণ প্রথম ক্রমের বিক্রিয়া। এবং আরও, আমাদের পরিমাণগুলো সংজ্ঞায়িত করার ক্ষেত্রে ধরা যাক প্রকৃত আয়তন হল ভি। সুতরাং ধরা যাক এই বাস্তব রিয়্যাক্টরে আয়তন হল ভিন, এবং আমাদের এই মডেলে মনে রাখবেন এটিএই বাস্তব পরিস্থিতি সম্পর্কে আমাদের ধারণা বা দৃষ্টিভঙ্গি। সুতরাং আমাদের মডেলে আমরা চিহ্নিত করেছি যে বিক্রিয়া অঞ্চলটিও হল ভোত, এবং অবশ্যই এখানে আমাদের এই বাইপাস লাইনটি রয়েছে। এবং বাস্তবে এমনকি একটি বাইপাস বা যে কোনো প্রবাহ ধারারও নিজস্ব আয়তন থাকে, কিন্তু প্রায়শই আমরা প্রবাহ ধারাগুলোকে একক আয়তনের তুলনায় শূন্য আয়তনের বলে মনে করি। তাই আমরা সাধারণত পাইপলাইনটির নিজস্ব কোনো আয়তন আছে বলে বিবেচনা করি না। সুতরাং যদি এর আয়তন শূন্য হয় এবং এখানকার আসল রিয়্যাক্টরটির আয়তন যদি সংখ্যাগরিষ্ঠ অংশ হয়, তাহলে আমরা একে শুধু ভি বলি। সুতরাং সিস্ট্রো এর আয়তন ভি হিসাবে পরিচিত। তাই এটাই ভি। এবং তারপর আমরা বাইপাস লাইনটিকে বিটা কিউ হিসাবে সংজ্ঞায়িত করি। এবং আমার এখানে কিউ নট কাট বলা উচিত ছিল, কিন্তু আমি জানি আমার ডেভেলপমেন্টে আমি কিউ নট ব্যবহার করছি না, তাই এই নোটেশনের জন্য ক্ষমা করবেন। আমরা যে নোটেশনটি ব্যবহার করব সেটি এই কিউ নটের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে চাইলে এখানে একটি কিউ নট থাকা উচিত, অথবা এটিকে সংশোধন করে এখান থেকে নটটি সরিয়ে দিন। তো যাই হোক, মোট প্রবাহ হারের একটি অংশ এখানে নিচে যাচ্ছে, এবং আমরা সেই অংশটিকে বিটা হিসাবে সংজ্ঞায়িত করি, তাই আমরা বলতে পারি কিউ বি সমান বিটা কিউ, তাই না? সুতরাং বিটা হল সেই অংশ যা বাইপাসে নিচে যাচ্ছে, এবং তাই যদি এই অংশটি এখানে নিচে যায়, তাহলে যে অংশটি উপরে যাচ্ছে তা অবশ্যই এক বিটা কিউ হবে, তাই না? বিটা কিউ হল সেই অংশের প্রবাহ হার যা ভালোভাবে মিশ্রিত অঞ্চলে প্রবেশ করে। এবং আমরা সাসকে এখানকার ঘনত্ব হিসেবে সংজ্ঞায়িত করব। আর আপাতত উপেক্ষা করুন। স্পষ্টতই আমরা ট্রেসার নিয়ে একটু পরে কথা বলবো, তাই ট্রেসার অংশটি নিয়ে চিন্তা করবেন না। এবং আবারও জোর দিয়ে বলছি, আমরা বর্তমানে ট্রেসারের ভর ভারসাম্য বর্ণনা করছি না। আমরা কেবল আমাদের বিক্রিয়াকারী প্রজাতি এ এবং বি নিয়ে কথা বলছি। সুতরাং ট্রেসার হল আরও একটি উপাদান। এটি একটি লবণ বা অন্য কিছু হতে পারে এবং বি হতে পারে, ধরা যাক, ইথিলিন বা এই জাতীয় কিছু। সুতরাং এটি ট্রেসার থেকে সম্পূর্ণ ভিন্ন একটি উপাদান। যাই হোক, উপাদান এ এখানে একটি নির্দিষ্ট ঘনত্বে প্রবেশ করে এবং এই দুটি লাইনে এর ঘনত্ব একই, শুধু প্রবাহটি সেখানে বিভক্ত হয়ে গেছে। এবং এখন আমরা এখানে পয়েন্ট 1 এর ভারসাম্য নিয়ে ভাবতে পারি। সুতরাং এই নোডে আমাদের রিয়্যাক্টর থেকে একটি অবদান এবং বাইপাস লাইন থেকে একটি অবদান রয়েছে। এবং তারপর ওই দুটির যোগফলই হবে এখানকার মোলার প্রবাহ। এবং প্রতীকীভাবে আমরা এটিকে এভাবে লিখতে পারি। আমরা বলতে পারি যে আমরা এখানে উপাদান এ এর ঘনত্বকে সা কে এন হিসেবে সংজ্ঞায়িত করেছি এবং এখানকার মোলার প্রবাহ বা আয়তনিক প্রবাহ হল বিটা কিউ বা বিটা কিউ। সুতরাং বিটা কিউ সি এ এন হল এখানে উঠে আসা উপাদান এ এর মোলার প্রবাহের হার, তাই না? তো এটা হল। এবং তারপর যদি আমরা রিয়্যাক্টরের ভেতরের ঘনত্ব হিসেবে সংজ্ঞায়িত করে থাকি, তাহলে এখানকার মোলার প্রবাহ হবে আয়তনিক প্রবাহ 1 বিয়োগ বিটা তারা চিহ্ন কিউ গুণ ঘনত্ব CAS, এবং সেটাই হবে এখানকার মোলার প্রবাহের হার। তো
এই হলো সেই অংশ এবং তারপর এখানকার পর্যবেক্ষণযোগ্য প্রবাহ অর্থাৎ সা এর পরিপ্রেক্ষিতে আমরা নির্গমন বিন্দুর ঘনত্বকে সা হিসেবে সংজ্ঞায়িত করছি। অর্থাৎ সি এ তারা চিহ্ন কিউ এবং মনে রাখবেন এই কিউ এর সমান, তাই না? সুতরাং সিস্টেমের স্থির অবস্থায় এখানে একটি নির্দিষ্ট প্রবাহের হার এবং এখানে একটি প্রবাহের হার থাকে এবং স্থির অবস্থায় এই প্রবাহের হারগুলো অবশ্যই সমান হতে হবে। এবং ঠিক আছে, এটা অসম্পূর্ণ মিশ্রণ, এমনকি বাইপাস এবং অন্যান্য যা কিছু আছে তা সহ একটি অসম্পূর্ণ মিশ্রণের ক্ষেত্রেও আপনি একটি স্থির অবস্থায় পৌঁছাতে পারেন, অথবা আমরা স্থির অবস্থা নিয়েই কথা বলছি, আমরা স্থির অবস্থার পরিস্থিতি বিবেচনা করছি। সুতরাং আমাদের কাছে কিউ আছে, যা হল বাইরের মোট প্রবাহ, যা আমরা জানি ভেতরের প্রবাহের সমান, এবং তারপর সি এ, যা আমরা সংজ্ঞায়িত করেছি, তাই না? এবং অবশ্যই এই প্রতিটি পদের মধ্যে কিউ আছে। সুতরাং আমরা সেগুলাকে বাতিল করতে পারি এবং এ টি কে আর ও সংক্ষিপ্তভাবে এভাবে পুনরায় লিখতে পারি। এবং তারপর অবশ্যই আপনি এখানে আপনার CAS কে গ্রুপ করতে পারেন। আসলে সাস ইতোমধ্যেই গ্রুপ করা আছে। সুতরাং আমরা কেবল এই পদটি এখানে নিয়ে যেতে পারি এবং এভাবে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে এটা শুধু এই নোড। সুতরাং এখানে কোনো প্রকৃত ভর ভারসাম্য নেই। এটা শুধু এই প্রবাহ যোগ সেই প্রবাহ সমান সেই প্রবাহ। সুতরাং এটা শুধু একটি নোড ভারসাম্য। এখন আসুন রিঅ্যাক্টরটির দিকে মনোযোগ দিই। এবং আমরা এখানে মোলের পরিবর্তনের হারকে মোলার প্রবাহ প্রবেশ বিয়োগ মোলার প্রবাহ নির্গমন হিসেবে লিখতে পারি। এবং আমরা এটা করতে চাই কারণ আমরা CAS পছন্দ করি না, তাই না? আমরা বর্তমানে জানি না। আমরা এটাকে সাস অর্থাৎ রিঅ্যাক্টরের ঘনত্ব হিসেবে চিহ্নিত করেছি, কিন্তু আমরা বর্তমানে জানি না কিভাবে সেই সংখ্যাটি বের করতে হয়। এটা এমন কিছু নয় যা আমাদের জন্য সহজে পরিমাপযোগ্য। আমরা প্রবাহের পরিপ্রেক্ষিতে কাজ করতে পছন্দ করি, তাই না? আমরা জানি যে আমরা প্রবাহ থেকে নমুনা নিতে পারি। আমরা সাধারণত একটি রিঅ্যাক্টর থেকে নমুনা নেওয়ার কথা ভাবি না। এবং একটি শিল্পক্ষেত্রে এটি ল্যাবের পরীক্ষার মতো নয়। তাই ল্যাবে আপনি সবসময় আপনার বিক্রিয়া অঞ্চলে কিছু প্রবেশ করিয়ে একটি নমুনা বের করে আনতে পারেন। একটি আসল রিঅ্যাক্টরে চাপপাত্র এবং এমন সব জিনিস থাকে যেখানে যে কোনো ধরনের নড়াচড়া, তরলের ক্ষয় ইত্যাদি রোধ করার জন্য চরম প্রচেষ্টা করা হয়। তাই একটি আসল রিঅ্যাক্টর থেকে নমুনা বের করা অনেক বেশি কঠিন। যাই হোক, চলুন রিঅ্যাক্টরের উপরেই ব্যালেন্সটা লিখি। আমরা নিজেদের জন্য কিছুটা জায়গা রাখি এবং আমরা বলতে পারি যে সেখানে মোলের পরিবর্তনের হার হল, এবং যাই হোক, চলুন আয়তনকে ধ্রুবক ধরি। সুতরাং রিঅ্যাক্টর থেকে বেরিয়ে যাওয়া উপাদান এ এর মোলের পরিবর্তনের হার হল যে হারে এ রিঅ্যাক্টরে প্রবেশ করানো হয় তা থেকে যে হারে এ রিঅ্যাক্টর থেকে বেরিয়ে যায় সেই হার বিয়োগ করা। সুতরাং আমরা জানি যে এখানে প্রবেশকারী ঘনমাত্রা হল CA সমান Kn এবং বেরিয়ে যাওয়া ঘনমাত্রাকে আমরা CAS হিসেবে চিহ্নিত করেছি। তো ওটা ওখানে আছে এবং সাসের উপরেই আমরা ব্যালেন্সটা লিখছি। আর তারপর বিক্রিয়ার হার আমরা বলেছিলাম, ধরে নিই এটি প্রথম ক্রমের বিক্রিয়া, তাই এটি হল KCA এবং এটি আয়তনের ভিত্তিতে, তাই আমাদের রিঅ্যাক্টরের আয়তন দিয়ে গুণ করতে হবে। তো ওটা ওখানে আছে, তাই না? তো এটাই হল রিঅ্যাক্টর অংশের ব্যালেন্স। তো এখানে শুধু সেই প্রবাহগুলোকেই প্রভাবিত করে একটি ভারসাম্য লেখা হচ্ছে। এখন CAS থেকে মুক্তি পেতে প্রথমত ধরা যাক আমরা স্থির অবস্থা বিবেচনা করছি, সুতরাং স্থির অবস্থায় মান 0 থাকে এবং বাকি সবকিছু একই থাকে। এবং তারপর আমরা এটিকে কিছুটা নতুন করে লিখতে পারি। আমরা এখানে 1 বিটা দেখতে পাচ্ছি, তাই 1 বিটা দিয়ে ভাগ করলে আমরা এই রূপটি পাই। এবং তারপর আমরা এটিকে আলাদা করে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি CAS দুটি পদে রয়েছে, তাই সেটিকে আলাদা করে নিলে আপনি এটিকে এভাবে নতুন করে লিখতে পারেন, এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি আসলে বিটা দিয়ে ভাগটি ব্যবহার করিনি, তাই আমি এই জিনিসটি সরিয়ে ফেলতে পারি। সুতরাং আমরা এখানে সরাসরি বলতে পারি, আমরা সাসের জন্য গ্রুপ করে নিতে পারি, এবং আপনার কাছে 1 বিটা কিউ টার্মটি আছে এবং হ্যাঁ, আচ্ছা, এই দুটোকে ডানে নিলে মাইনাস চিহ্নটি বেরিয়ে আসে যদি আমরা এটিকে বামে নিয়ে যাই, এবং এটি দেখতে এই রকম হয়, এবং তারপর আমাদের কাছে এখানে ওই টার্মটি অবশিষ্ট থাকে। সুতরাং এখন আমরা সাসকে এভাবে আবার লিখতে পারি, এই জিনিসটা ভাগ এইটা। এবং এখন যেমন আমরা বলেছিলাম, আমরা CAS অংশটি থেকে মুক্তি পেতে চাই। এবং অবশ্যই আমরা নোড ব্যালেন্স নিয়ে সমস্ত কাজ করেছি কারণ সেটি আমাদের সাসের জন্য এই চমৎকার অন্য সম্পর্কটি দিয়েছিল। সুতরাং আমরা এগিয়ে গিয়ে এই সম্পর্কটি এখানে প্রতিস্থাপন করি এবং তাই আমরা এটিকে এখানে সাস এর আকারে রাখি।
তো আমরা এটাই করেছি এবং এখন আমাদের কাছে একটি নতুন সমীকরণ আছে এবং আরেকটি সরলীকরণ আমরা করতে পারি। আপনি এই টার্মগুলোতে কিউ দেখতে পাচ্ছেন এবং সেখানে একটি ভিন আছে। সুতরাং যদি আমরা সব জায়গায় ভাগ করি, ধরা যাক আমরা কিউ দিয়ে ভাগ করছি, তাহলে আপনি দেখতে পাবেন যে কিউ এখানে এবং এখানে উধাও হয়ে যাবে এবং তখন এটি হবে ভি কিউ, যাকে আমরা 2 নট 2 নট বলব। সুতরাং 2 নট 2 নট সমান ব্যবহার করে আমরা এই কিউগুলোর কয়েকটি থেকে মুক্তি পেতে পারি এবং ভি কা পেতে পারি এবং তারপর আমরা এটিকে সা কা এর মাধ্যমে পুনরায় লিখতে পারি। সুতরাং যদি আপনি সমীকরণের এই অংশটিকে সা কা এর সাথে গ্রুপ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি এইরকম একটি ফর্ম পেতে পারেন। ঠিক আছে, সুতরাং আমরা অবশেষে সমান বিটা প্লাস 1 বিটা ক্যারেট 2 এর 1 বিটা প্লাস হিসাবে লিখতে পারি, তাই না? সুতরাং আপনার বীজগণিত পরীক্ষা করে দেখুন, নিশ্চিত করুন যে আপনি দেখাতে পারেন যে এটি সেই ফর্ম যা আমরা পাই। এবং অবশ্যই আমরা 1x এ হিসাবে চিনি। সুতরাং এটাই রূপান্তর। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সম্পর্কটি এমন কিছু নয় যা আমরা সহজে অনুমান করতে পারতাম, তাই না? আপনারা একটি কিছুটা জটিল সম্পর্ক দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটি দ্বিঘাত, কিন্তু আমরা সা এবং স্যান এর মধ্যে এই ধরনের প্রতিক্রিয়ার আশা করিনি, তাই না? সুতরাং এই বাইপাস লাইনের উপস্থিতি আমাদের একটি আরও জটিল সমীকরণ দিচ্ছে। হ্যাঁ, আমরা জানি এটি যদি একটি সিসডির হয় তবে কিভাবে সমাধান করতে হয়, এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এটি একটি আরও জটিল সমীকরণ। অন্তত এখানে শুধু একটি বিটা অনুপস্থিত, তাই না? আপনার বিক্রিয়ার অংশটি এখানে আছে, এটি সবই স্বাভাবিক, এবং এখন আপনার কাছে এই বিটা ভগ্নাংশটি আছে, তাই না? সুতরাং অন্তত যদি আমরা বিটা বের করতে পারি, যদি আমরা প্রবাহের সেই ভগ্নাংশটি বের করতে পারি যা বাইপাস হিসাবে বিভক্ত হয়ে যায়, তাহলে আমরা এই সমীকরণটি সমাধান করতে পারব। আমরা নির্গমন ঘনত্ব বের করতে পারব। সুতরাং যদি আমরা এখান থেকে বেরিয়ে আসা ঘনত্ব জানি, তাই না, তাহলে এটাই এখানকার ঘনত্ব। তাহলে আমাদের কাছে প্রবেশ পথের ঘনত্ব, নির্গমন পথের ঘনত্ব আছে, তারপর আমরা রূপান্তর এবং এই জাতীয় সুন্দর জিনিসগুলো বের করার কথা ভাবতে পারি। তাহলে মনে হচ্ছে এখন সমস্যাটির সমাধান হয়ে গেছে। একমাত্র বাকি আছে এই বিটা। আর অবশ্যই আমরা এখন পর্যন্ত যা আলোচনা করেছি তা থেকে এই বিটা বের করার কোনো বাস্তব উপায় আমাদের কাছে নেই। সুতরাং বিটা এমন কিছু নয় যা আমরা শুধু প্রতিপাদন করে বের করতে পারি, তাই না? আর আমরা তো আমাদের রাশিমালা তৈরি করতে এবং সংখ্যা ইত্যাদি প্রতিপাদন করতে খুব পছন্দ করি, কিন্তু এখানে আপনি বিটা প্রতিপাদন করতে পারবেন না। আমরা যে ব্যালেন্সগুলো দেখেছি তাতে আমাদের পক্ষে অনুমান করার কোনো উপায় নেই যে কত অংশ এদিকে যাবে আর কত অংশ সেদিকে যাবে, তাই না? এটা সম্পূর্ণরূপে হাইড্রোডাইনামিক্স এবং সম্ভবত এই রিঅ্যাক্টরের জ্যামিতি ইত্যাদির উপর নির্ভরশীল। সুতরাং এই সমীকরণটি ব্যবহার করতে চাইলে আমাদের অতিরিক্ত তথ্যের প্রয়োজন, তাই না? এই সমীকরণটি ব্যবহারের জন্য প্রস্তুত। এটি বিক্রিয়ার হারের সাপেক্ষে দেওয়া। এটি আমাদের প্রাথমিক বিক্রিয়ার রূপান্তর পেতে সাহায্য করবে, কিন্তু আমাদের এই বিটা বের করতে হবে, তাই আমাদের কিছু অতিরিক্ত তথ্য প্রয়োজন। এবং এখন আমরা যা করতে যাচ্ছি তা হল আরটিডি ব্যবহার করে সেই বিটা খুঁজে বের করা, এবং আমরা তা একটি ট্রেসার ব্যালেন্সের মাধ্যমে করি। তো এখানে আমি আগের চিত্রটিই কপি করছি। সুতরাং উপরে আমাদের যে অঙ্কনটি ছিল সেটিই আমি সুবিধার জন্য এখানে কপি করছি, এবং এখন আমরা ভাবব যে আরটিডিতে যদি আমরা একটি পালস ট্রেসার ব্যবহার করি এবং যদি আমরা নির্গমন পথে ট্রেসারের ঘনত্ব খুঁজে বের করতে পারি, তাহলে আমরা এই পুরো প্রক্রিয়াটিকে একটি রিডিতে রূপান্তর করতে পারি। তো চলুন সেটাই করা যাক। ধরা যাক এখানে পালসের মাধ্যমে ট্রেসার প্রবেশ করানো হচ্ছে এবং চলুন বের করার চেষ্টা করি যে আমরা এখানে ট্রেসারের কি ঘনত্ব পাচ্ছি। এবং আবারও বলছি, এখন আমরা যে ঘনত্বগুলোর কথা বলছি তা হল ট্রেসারের ঘনত্ব। এটি আমরা এখানে যা নিয়ে কথা বলছি তার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে আমরা উপাদান এ নিয়ে কথা বলছিলাম এবং এ বিক্রিয়া করছিল এবং এখানে প্রাথমিক বিক্রিয়াটি চলছিল, সেটি ভিন্ন। এখন ট্রেসার একটি ভিন্ন উপাদান এবং প্রকৃতপক্ষে এটি বিক্রিয়া করবে না। ট্রেসারের জন্য রিঅ্যাক্টরটি কেবল একটি বড় ট্যাঙ্ক। তাই যখন আমরা ট্রেসারের ভর ভারসাম্য লিখি তখন আমাদের বিক্রিয়া বিবেচনা করার প্রয়োজন হয় না। এবং তাই যদি আমরা সিএসটিআর জুড়ে আমাদের ট্রেসারের ভারসাম্য দেখি, প্রথমত যদি আমরা এখানে একটি পালস ইনপুট ব্যবহার করি, তাই না, তাহলে আমরা এক মুহূর্তে সমস্ত ট্রেসার পালস করে ভেতরে পাঠাই এবং সেই সময়ের পরে
ধরা যাক আমরা একে সময় 0 বলি, তাই না? যখন t সমান z, আমরা আমাদের ট্রেসার পালস করে ভেতরে পাঠাই, এবং তাই সাথেই আমরা ট্রেসারের একটি পালস পাই যা এখানে প্রবেশ করে, এবং আমাদের এটাও লক্ষ্য করা উচিত যে একটি পালস তারপর এই দিকেও নিচে চলে যায়। এবং আসলে, আসুন আমরা এখানে এটি একটু এঁকে নিই। তো এই হলো আমাদের অঙ্কন, এবং আমরা কল্পনা করছি যে আমরা একটি ছোট পালস প্রয়োগ করতে যাচ্ছি, এবং তাই আমাদের প্রবেশ করা ট্রেসার পালসটি দেখতে এইরকম আমাদের আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটি পালস আছে এবং তারপর অবশ্যই সেই পালসটি বিভক্ত হয়ে যায় এবং পালসটি সেখানে চলে যায় এবং এখন পালসটি সেখানে যায়। এবং এখন আমরা কল্পনা করতে পারি যে যখন পালসটি সিস্ট্রো অতিক্রম করে, তখন ট্রেসারটি এখানে সব জায়গায় মিশে যাবে। এবং এখান থেকে যা বেরিয়ে আসবে তা হল একটি এক্সপোনেনশিয়াল ডিকা। কিন্তু একটি পালস তখনও এখানে আসছে। সুতরাং এখান থেকে যা বেরিয়ে আসবে তা হবে পালস এবং এক্সপোনেনশিয়াল ডিকারও মিশ্রণ। তাই এখানে আমরা দেখব একটি এক্সপোনেনশিয়াল ডিকারও উপর একটি পালস আরোপিত হয়েছে। ফলে আপনি এখানে একটি উচ্চ মান পাবেন যা তারপর দ্রুত নিচে নেমে আসবে এবং এরপর একটি এক্সপোনেনশিয়াল ডিকা দেখা যাবে। তাহলে চলুন এর জন্য মডেলটি তৈরি করা যাক। সুতরাং যদি এখানে একটি পালস থাকে, তবে একটি পালস এখানে প্রবেশ করবে। কিন্তু সেই প্রাথমিক সময়ের পর কোনো ট্রেসার প্রবেশ করবে না। এবং একমাত্র যা ঘটবে তা হল, ট্রেসারটি এখানে সব জায়গায় মিশে যাবে এবং তারপর এটি ধীরে ধীরে এই রিয়্যাক্টর থেকে বেরিয়ে যাবে। সুতরাং ভারসাম্যের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি এই রিয়্যাক্টরে ট্রেসারের পরিবর্তনের হার, এবং এখানে আমরা স্থির অবস্থা প্রয়োগ করতে পারি না। আমরা জানি ট্রেসারটি অস্থির অবস্থায় থাকবে। এটা এই ট্যাঙ্ক থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। তাই আমরা এখানে স্থির অবস্থা লিখতে পারি না। এবং এটা প্রাথমিক বিক্রিয়ার বিপরীত। প্রাথমিক বিক্রিয়ায় আমরা সবসময় উপাদান এ প্রবেশ করাতাম এবং সবসময় উপাদান এ বের করে নিতাম, ফলে একটি স্থির অবস্থায় পৌঁছানো যেত। এই ক্ষেত্রে সেই প্রাথমিক স্পন্দনের পর আমরা আর কোনো এ বা ট্রেসার প্রবেশ করাচ্ছি না, কিন্তু ট্রেসার সবসময় এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাই এটি স্বভাবতই অস্থিতিশীল, ফলে আমরা এখানে সঞ্চয় পদটি উপেক্ষা করি না। এবং তারপর যদি আমরা স্পন্দনের পরে এই ভারসাম্যটি লিখি, তাহলে এখানে আর কোনো ট্রেসার প্রবেশ করছে না, এবং আমরা কেবল ট্রেসার হারাচ্ছি, এবং এখানকার প্রবাহের হার হল 1 বিটা তারা চিহ্ন কিউ, অর্থাৎ 1 বিটা তারা চিহ্ন কিউ গুণ ঘনত্ব। সুতরাং এটাই রিয়্যাক্টরের বর্তমান ঘনত্ব। তাই কন্ট হল ট্রেসারের ঘনত্ব। এবং তারপরে অবশ্যই আপনি ভি দিয়ে ভাগ করতে পারেন। সুতরাং আপনার কাছে আছে কিউ ভি বা 1 টি অনন্ত, এবং তাই সমীকরণটি দেখতে এই রকম। এবং তারপরে অবশ্যই এটি একটি সাধারণ প্রথম ক্রমের সমজাতীয় সমীকরণ, এবং তাই আমরা এটি সমাধান করতে পারি। এবং তাই এটি হল কন্ট অনন্ত ই অনন্ত সহগ। সুতরাং এটি 1 বিটা টি এবং তারপরে চলক টি দ্বারা গুণ। এবং অবশ্যই যদি আমরা টি অনন্ত সমান 0 ধরি, তাহলে আমরা এটিকে থিটা হিসাবে পুনরায় লিখতে পারি। এবং এখন আমরা আসলে থিটা এর বয়স বণ্টন ই চাই। সুতরাং আমরা থিটা এর বয়স বণ্টন জানি। তাই বয়স বণ্টন পেতে আমরা ঘনত্ব প্রোফাইলটি নিই, অর্থাৎ পুরো সময় প্রোফাইলটি, এবং এটিকে সেই সময় প্রোফাইলের নিচের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি। সুতরাং আসুন সেই ক্ষেত্রফলটি অনুমান করি, অর্থাৎ এই ঘনত্ব প্রোফাইলের ইন্টিগ্রাল। আপনি যদি এটি দেখেন, এটি দেখতে জটিল মনে হলেও এটি কেবল একটি ধ্রুবক সময় টি। সুতরাং এটা হল 1 ধ্রুবক ই টু দ্য পাওয়ার মাইনাস ধ্রুবক টি। তো আমরা এখানে এটাই করি, তাই না? 1 ধ্রুবকটি হবে ট্যান 1 মাইনাস বিটা টি কন। এবং সত্যি বলতে, আমি এখানে দেখছি যে আমি সব ধাপ দেখাইনি, তাই আমি এটা দ্রুত করে নেব। তো এটা হলো একটি ধ্রুবক যা সি টি গুণ এবং তারপর ফাংশনটি নিজে। এবং আমরা অসীম পর্যন্ত সীমার মধ্যে মান নির্ণয় করছি।
তো এটা হলো থিটা টি টু দ্য পাওয়ার মাইনাস অসীম। এবং আপনি যদি অসীমে এটি দেখেন, ঠিক আছে, এটা ই টু দ্য পাওয়ার মাইনাস অসীম, যা শূন্য, এবং তারপর এখানে শূন্যতে এবং দুঃখিত, একটি মাইনাস চিহ্ন নেই, তাই যখন আপনি এটিকে ইন্টিগ্রেট করবেন তখন এটি হবে মিন 1 কে, সুতরাং সেখানে একটি মাইনাস আছে, তাই অসীমে এই জিনিসটি শূন্য হয়ে যাবে। তো এটাই হলো ঊর্ধ্বসীমা, এবং তারপর শূন্য তে এটি হলো ই টু দ্য পাওয়ার শূন্য, যা হলো 1। সুতরাং আমাদের কাছে থাকছে 0 1 বিটা। তো এটা দেখতে এরকম, তাই না? তো এটাই হলো ইন্টিগ্রাল, এবং তারপর ই পেতে হলে এটা হলো সি অফ থিটা, অর্থাৎ পুরো প্রোফাইলটিকে সেই প্রোফাইলের নিচের ইন্টিগ্রাল দিয়ে ভাগ করতে হবে। এবং তাই যদি আপনি এই জিনিসটাকে এই সব দিয়ে ভাগ করেন, তাহলে সি টি কে এন বাতিল হয়ে যাবে, এবং আমাদের কাছে থাকবে 1 মাইনাস বিটা ওভার 2 কে এন গুণ এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এটাই হলো ই অফ থিটা। তো এটাই হলো একটি সিস্ট্রো এর বাইপাসের জন্য এজ ডিস্ট্রিবিউশন। এখন এজ ডিস্ট্রিবিউশন কেমন হওয়া উচিত, এটা হলো তার আমাদের তাত্ত্বিক অনুমান। এবং এখন আমরা এমন একটি পরিস্থিতি কল্পনা করছি যেখানে আমরা এগিয়ে যেতে এবং আসল রিঅ্যাক্টরের জন্য এটি প্রয়োগ করতে সক্ষম হব। চলুন আগের সেই ছবিটি কপি করি। তো আমরা এখানে একটি পালস ট্রেসার প্রয়োগ করতে যাচ্ছি। সুতরাং আমরা এখানে কিছু ট্রেসার পালস করি এবং তারপর নির্গমন পথে আমাদের পর্যবেক্ষণ পরিমাপ করি। সুতরাং একবার পালস করার পর আমরা এখানে এক ধরনের সংকেত পাই, এবং এটি একটি পরিমাপ যা আমরা পাই। সুতরাং এটি এখন আমাদের প্রতিপাদিত সমীকরণের উপর নির্ভরশীল নয়, তাই আমরা যা করতে পারি তা হল এটিকে প্লট করা। এবং অবশ্যই আমরা এই বক্ররেখার নিচের ক্ষেত্রফল সংখ্যাগতভাবে অনুমান করতে পারি, এবং তাই আমরা বক্ররেখাটিকে তার নিচের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে পারি। এবং ধরা যাক আমরা এইরকম কিছু পেলাম, তাই না? সুতরাং এটি আমাদের ই অফ চাতা যা আমরা পরিমাপ করেছি। সুতরাং এগুলো হলো প্রকৃত বিন্দু যা আমরা এই রিঅ্যাক্টর থেকে পরীক্ষার মাধ্যমে পরিমাপ করেছি। এবং এখন আমাদের কাছে যা আছে তা হল আমাদের বয়স বণ্টনের জন্য প্রতিপাদিত এই রাশিমালা। এবং আমরা বলতে পারি যে আমরা যা পাওয়ার চেষ্টা করছি তা হল বিটা, তাই না? আমাদের প্রকৃত বিক্রিয়া সমীকরণ সমাধান করার জন্য বিটা প্রয়োজন। কিন্তু আমরা যদি চতুরতার সাথে সঠিক সময়ের মানগুলো বেছে নিই, তাহলে আমাদের জন্য বিটা বের করার একটি সহজ উপায় আছে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনি টি সমান 0 বেছে নেন, তাহলে আপনাকে এখানকার এই পুরো পদটি নিয়ে কাজ করতে হবে না। সুতরাং যদি টি সমান 0 হয়, তাহলে এটি হবে ই, এবং তাই এই পুরো জিনিসটি একটি 1 হয়ে যায়। এবং তাই আপনি বলতে পারেন যে থিটা সমান 0 তে ই হল শুধু 1 বিয়োগ বিটা 2। এবং তার মানে হল, যদি আমরা আমাদের পরিমাপে থিটা সমান 0 নিই, আমরা এখান থেকে এই সংখ্যাটি সরাসরি পড়ে নিতে পারি। সুতরাং হতে পারে এই সংখ্যাটি 10 বা অন্য যা ই হোক না কেন। সুতরাং এখন আমাদের কাছে ই সমান 0 এর জন্য একটি সংখ্যা আছে, এবং তাই আমরা বলতে পারি 1 বিয়োগ বিটা 2 সমান 10। এবং তারপর টাউ নট হল আরেকটি জিনিস যা জানা আছে, কারণ অবশ্যই টাউ নট হল প্রকৃত আয়তনকে আয়তনিক প্রবাহের হার দিয়ে ভাগ করা, তাই না? সুতরাং আমাদের মূল সমস্যায় আমরা আসল রিঅ্যাক্টরের আয়তন জানি। এটি এমন একটি জিনিস যা বাস্তব জগতে বিদ্যমান। এখানে একটি প্রকৃত প্রবাহ হার বিদ্যমান, সুতরাং এই সবই পরিমাপযোগ্য বিষয়। যে বিষয়টি নিয়ে আমরা চিন্তিত তা হল, যা আমাদের জন্য ততটা পরিমাপযোগ্য নয়, তা হল এই প্রবাহটি এখানে বিভক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এখন আমাদের কাছে একটি সম্পর্ক আছে। এখন আমাদের কাছে ই এর জন্য একটি সংখ্যা আছে যখন থিটা সমান 0 এবং আমাদের কাছে আছে 1 মাইনাস বিটা ওভার 2 সমান সেই সংখ্যাটি। সুতরাং আমরা এটিকে কেটে দিয়ে 0 করতে পারি এবং আমরা বিটা গণনা করতে পারি। এভাবেই আমরা বিটা পাওয়ার জন্য RTD পরীক্ষাটি ব্যবহার করতে পারি। এবং তাই
এখানে সাবধানে লক্ষ্য করুন যে এটি কাজ করানোর জন্য আপনাকে দুটি জিনিস করতে হবে। প্রথমত, আপনাকে এর জন্য একটি রাশিমালা প্রতিপাদন করতে হবে। কারণ হ্যাঁ, এটা সত্যি যে আমরা সবসময় পরীক্ষাটি করতে পারি। আমরা সবসময় ট্রেসার পালস করে প্রবেশ করাতে পারি এবং আমরা সবসময় ট্রেসার বেরিয়ে আসা পরিমাপ করতে পারি। সুতরাং এখানে যে ধরনের মিশ্রণই ঘটুক না কেন, আমাদের পক্ষে ট্রেসার পালস করা এবং ট্রেসার পরিমাপ করা সবসময়ই সম্ভব। তো আমরা সবসময় এই পরীক্ষাটি করতে পারি এবং একটি সংকেত পেতে পারি, কিন্তু আমাদের সেই সংকেতটি ব্যাখ্যা করতে সক্ষম হতে হবে। এক্ষেত্রে আমাদের বিটা প্রয়োজন ছিল এবং তাই আমরা রাশিমালাটি দেখতে পারতাম, আমরা আমাদের সিস্টেমের মডেলটি দেখতে পারতাম এবং বিটার মান কত হবে বা কিভাবে বিটার মান গণনা করতে হবে তা বের করতে পারতাম। সুতরাং আমাদের রাশিমালা অনুসারে আমরা দেখতে পেলাম যে যদি আমরা শুধু টি সমান 0 বিবেচনা করি, তাহলে আমাদের জন্য বিটা বের করার একটি সহজ উপায় ছিল। তাই এই সমীকরণটি ছাড়া আপনি জানেন না কিভাবে এই বক্ররেখাটি ব্যাখ্যা করতে হয়, তাই না? যদি আমাদের সেই সমীকরণটি না থাকত, আমরা জানতাম না যে থিটা সমান 0 একটি বিশেষ মান এবং আমাদের পুরো বক্ররেখাটি ফিট করার মতো বিষয়গুলো নিয়ে ভাবতে হতো। যাই হোক, আমাদের দুটি জিনিস প্রয়োজন। প্রথমত, আমাদের আরটিডি একটি মডেল প্রয়োজন এবং আমরা সাধারণত একটি পালস ট্রেসার কল্পনা করে তা করে থাকি এবং যখন ট্রেসারটি এই রিঅ্যাক্টরের মধ্য দিয়ে যায়, তখন আমরা এর উপর একটি ভারসাম্য স্থাপন করি। এভাবে আমরা ট্রেসারের উপর একটি সাধারণ ম্যাটেরিয়াল ব্যালেন্স করি এবং এভাবেই আমরা আমাদের এক্সপ্রেশনটি পাই এবং তারপর আমরা ই এবং সি এর জন্য এই সম্পর্কটি ব্যবহার করি। তাই অনুগ্রহ করে ফিরে গিয়ে নিশ্চিত হয়ে নিন যে আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন এটি কেন কাজ করে, তাই না? কেন এমন হয় যে আপনি যদি একটি পালস প্রয়োগ করেন, তাহলে ই এবং সি এর মধ্যে এই সম্পর্কটি পাওয়া যায়, তাই না? কারণ এটি অত্যন্ত সুবিধাজনক। এর মানে হল আপনার পরীক্ষায়, তাই না? এবং মনে রাখবেন, আমাদের পরীক্ষায় আমরা সরাসরি ই পরিমাপ করতে পারি না। আমাদের পরীক্ষায় আমরা আসলে যা পরিমাপ করছি তা হল সি। সুতরাং আমরা সময়ের ফাংশন হিসাবে ট্রেসারের ঘনত্ব পরিমাপ করতে পারি এবং সেই প্রোফাইলটি যাই হোক না কেন, আমরা তখন এই কার্ভের নিচের ক্ষেত্রফলটি সংখ্যাগতভাবে অনুমান করতে পারি। সুতরাং পরিমাপ করা কার্ভ থেকে, এবং অবশ্যই এটি একটি অবিচ্ছিন্ন কার্ভ নয়, এটি আসলে কয়েকটি বিন্দুর একটি সিরিজ যা আমাদের কাছে থাকবে, কিন্তু আমরা ইন্টারপোলেট করে একে একটি অবিচ্ছিন্ন বক্ররেখা বলবো এবং তারপর আমরা এর নিচের ক্ষেত্রফল অনুমান করব। সুতরাং পরীক্ষার পরিপ্রেক্ষিতে এটি বেশ সহজবোধ্য। আমরা যে ফাংশনটি ইন্টারপোলেট করেছি তাকে ফাংশনের নিচের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি এবং এভাবেই আমরা একটি পরীক্ষা থেকে সংখ্যাগতভাবে ই পেতে পারি, তাই না? সুতরাং এটাই হলো সংখ্যাগত ই। এবং তারপর আমাদের কাছে একটি তাত্ত্বিক ই, অর্থাৎ ভর ভারসাম্যের আছে। সুতরাং একটি ভর ভারসাম্য করে, কল্পনা করে যে আমরা যদি একটি ট্রেসারের পালস প্রবেশ করাই, আমরা ভর ভারসাম্যের মাধ্যমে অনুমান করতে পারি যে কিভাবে ই পাওয়া যাবে। এবং তারপর আমরা যে সমীকরণটি পেয়েছি তা দেখে এবং মূল বিন্দুগুলো খুঁজে বের করে সেইভাবে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, সেটা করার আগেও আমাদের এটি দেখা উচিত এবং আমরা যে পরিমাপটি পেয়েছি তা নিয়ে ভাবা উচিত। এটি কি এর সাথে মেলে? এটির কি একই রকম প্রবণতা আছে বলে মনে হচ্ছে? সুতরাং সঠিক ই পেতে কিছুটা কাজ করতে হতে পারে। কিন্তু ধরে নিচ্ছি যে আমরা সবকিছু সঠিকভাবে করেছি, তাহলে আমরা সমীকরণটি দেখতে পারি এবং ভাবতে পারি কিভাবে আমরা প্যারামিটারগুলো বের করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে আমরা সহজভাবে বলেছি যে আমরা টি কে 0-এর সমান ধরতে পারি এবং অবশ্যই আমরা এই সমীকরণটি এর চেয়েও ভালোভাবে যাচাই করতে পারতাম। আমরা বলতে পারতাম, আচ্ছা, আমি যদি তা করি, তাহলে গ্রাফের শুধু একটি বিন্দুর উপর কেন নির্ভর করব? সুতরাং আমরা যে সমস্ত পরিমাপ নিয়েছি তার মধ্যে শুধু এখানকার একটি বিন্দুর উপর কেন নির্ভর করব? এর পরিবর্তে আমরা বলতে পারতাম, আমরা এখান থেকে যে মানটি পেয়েছি সেটিকে একটি ভালো প্রাথমিক অনুমান হিসেবে বিবেচনা করতে পারি এবং তারপর আমরা বিটার সেই মানটি আমাদের মডেলে প্রয়োগ করতে পারি এবং তাই আমরা সেই মডেলটি চালাতে পারি যতক্ষণ না শুধুমাত্র সেটিকে প্রাথমিক অনুমান হিসেবে ব্যবহার করে এবং বিটাকে পুনরায় ফিট করতে পারি এবং তারপর এটি সম্ভবত আমাদের বিটার জন্য আরও ভালো একটি অনুমান দেবে। উদ্ধৃতি চিহ্ন। তাই না? তো এটাই আমাদের সাধারণ পদ্ধতি, তাই না? আমরা একটি রিঅ্যাক্টর টু ডিপোজিটরি ডায়াগনোসিস বের করি এবং একটি পরীক্ষা থেকে সেই এর জন্য প্যারামিটারগুলো অনুমান করি। আর তাই প্রায়শই আপনি যে সমস্যাগুলো দেখবেন সেগুলোতে আপনাকে ই,
থিটা এর একটি চিত্র দেওয়া হবে এবং আপনি এই ধারণার উপর ভিত্তি করে সেটির ব্যাখ্যা করবেন যে এটি রিঅ্যাক্টরের উপর একটি ট্রেসার পরীক্ষা থেকে পরিমাপ করা হয়েছে। এবং অবশ্যই যেমনটা আমরা বলেছি, আমরা এই সবকিছু করছি কারণ আমরা কিছু ভর ভারসাম্য মাস ব্যালেন্স লিখেছি। সুতরাং আমরা আমাদের রিঅ্যাক্টর সিস্টেমের উপর একটি ভারসাম্য সম্পন্ন করেছি এবং তারপর আমরা সেই প্যারামিটারগুলো ব্যবহার করতে যাচ্ছি। তাই রিডি স্টাডি থেকে আমরা যে প্যারামিটারগুলো অনুমান করি, আমাদের আসল সমস্যাটি সমাধান করার জন্য ভর ভারসাম্যে সেই প্যারামিটারগুলোই ব্যবহার করতে হবে। সুতরাং যারা এই রিঅ্যাক্টর থেকে লাভ করার চেষ্টা করছেন বা যারা এই রিঅ্যাক্টর ডিজাইন করার চেষ্টা করছেন, তাদের মতো করে আমরা আসলে আরটিডি নিয়ে মাথা ঘামাই না। আমরা আসলে এই ভর ভারসাম্যটি সমাধান করতে আগ্রহী, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিছু নির্দিষ্ট প্যারামিটার জানি না, আর সে কারণেই আমরা আরটিডি ব্যবহার করি। যদি বলেন আরটিডি আপনাকে সিস্টেমের হাইড্রোডাইনামিক প্যারামিটারগুলো খুঁজে বের করতে সাহায্য করে। তো হাইড্রোডাইনামিক্স বলতে বোঝায় সিস্টেমের মধ্যে দিয়ে জিনিসগুলো কিভাবে প্রবাহিত হচ্ছে এবং স্থান জুড়ে জিনিসগুলো কিভাবে বণ্টিত হচ্ছে। সুতরাং বাইপাস এবং সাধারণ রিঅ্যাক্টরে এই বিভাজনটি হল, যদি বলেন, এই ধরনের মিশ্রণের একটি হাইড্রোডাইনামিক বৈশিষ্ট্য। আচ্ছা, এটা তো শুধু একটা পরিস্থিতি। চলুন আরেকটি কেস স্টাডি দেখা যাক। এখন এখানে মাঝে মাঝে যা ঘটে তা হল, আমরা রিঅ্যাক্টরের মধ্যে একটি স্টিরার ঢুকিয়ে দিই। আমরা রিঅ্যাক্টরে তীব্র আলোড়ন ব্যবহার করি এবং আমরা আশা করি যে এর ফলে পুরো রিঅ্যাক্টরটি ভালোভাবে আলোড়িত হবে এবং আমরা সিএসটিআর এর মতো আচরণের কাছাকাছি পৌঁছাব। কিন্তু এই সবকিছুই সান্দ্রতা, দেয়ালের ঘর্ষণ এবং ঘনত্বের মধ্যকার সম্পর্কের উপর নির্ভর করে। সুতরাং অন্যান্য সমস্ত হাইড্রোডাইনামিক্স এখানে কার্যকর হয়। এবং এমনটা হতেই পারে যে এটি ট্যাঙ্কের উচ্চতা ও প্রস্থের অনুপাত, ইম্পেলার ব্লেডের প্রস্থ এবং এই জাতীয় অন্যান্য বিষয়ের উপরও নির্ভর করে। সুতরাং যদি এটি সঠিকভাবে ডিজাইন করা না হয়, তাহলে এমন হতে পারে যে এই অ্যাজিটেটরটি পুরো রিঅ্যাক্টরকে মিশ্রিত করছে না। এমনও হতে পারে যে এর পরিবর্তে আপনি এখানে একটি অত্যন্ত মিশ্রিত অঞ্চল এবং এখানে আরেকটি মিশ্রিত অঞ্চল পাবেন। এবং বাস্তব জগতে প্রকৃতপক্ষে কিছু চমৎকার পরীক্ষা রয়েছে যেখানে রঞ্জক পদার্থ এবং অন্যান্য জিনিস ব্যবহার করে এটি দেখানো হয়েছে। কিছু সুন্দর চাক্ষুষ উপস্থাপনা রয়েছে যা প্রায়শই দেখায় যে আপনি এখানে একটি মিশ্রিত অঞ্চল এবং এখানে একটি মিশ্রিত অঞ্চল পেতে পারেন। অর্থাৎ ইম্পেলারটি পুরো জিনিসটি নাড়ানোর পরিবর্তে আসলে দুটি অঞ্চল তৈরি করে ফেলে। সুতরাং একজন ডিজাইনার হিসেবে আপনি অবশ্যই এই কলামের প্রস্থ বা ব্যাসার্ধ পরিবর্তন করে এটি সম্পূর্ণরূপে এড়ানোর চেষ্টা করতে পারেন। তাই এর বিকল্প কিছু উপায় আছে, কিন্তু আপাতত ধরা যাক আমরা তা করিনি। ধরা যাক পরিস্থিতিটা এইরকম এবং আমরা এটা পরিবর্তন করতে পারব না। তাহলে এখন আমরা এই রিঅ্যাক্টরের কার্যকারিতা কিভাবে অনুমান করতে পারি? আর এখানে কি ঘটছে তা নিয়ে যদি একটু ভাবেন, হ্যাঁ, এখানে তরল পদার্থ আছে। তাই আপনি প্রথমত ভাবতে পারেন, আচ্ছা, যদি আমার বিক্রিয়াটা শুধু এখানেই ঘটে, তাহলে আমার সিস্ট্রো এর আয়তন সামান্য কমে যাবে, তাই আমি সেটারই মডেল তৈরি করতে পারি। কিন্তু যা বিষয়টিকে জটিল করে তোলে তা হল, এই দুটি অঞ্চলের মধ্যে চলাচলের জন্য কোনো বাধা নেই। ফলে এই স্থান জুড়ে অণুগুলো ভেতরে ও বাইরে চলাচল করবে। তাই আমাদের এটা বিবেচনা করতে হবে যে এখানে একটি ঘনত্ব এবং ওখানে একটি ভিন্ন ঘনত্ব থাকবে এবং এই দুটি অঞ্চলের মধ্যে স্থানান্তরের কারণে এই দুটি ঘনত্বের মান কী হবে তা অনুমান করা আরও জটিল হয়ে যায়। সুতরাং এই সবকিছুকে বোঝার প্রথম ধাপ হল একটি চিত্র তৈরি করা। আর তা হল এই প্রকোষ্ঠীকরণের পদ্ধতি ব্যবহার করা, অর্থাৎ এখান থেকে প্রকোষ্ঠ তৈরি করা। সুতরাং আপনি বলতে পারেন, আচ্ছা, ধরা যাক একটি সিস্ট্রো এবং আরেকটি সিস্ট্রো, এবং এটি একটি বড় সিএসটিআর। সুতরাং এই বড় সিস্ট্রো এর মধ্যে প্রবাহ প্রবেশ করে এবং বেরিয়ে যায়, এবং এখানে একটি প্রকৃত প্রবাহ রয়েছে। এই প্রকৃত রিঅ্যাক্টরের মধ্যে প্রকৃত প্রবাহটি রয়েছে এবং এর মোট আয়তনই হল প্রকৃত আয়তন। সুতরাং প্রকৃত প্রবাহটি বড় অংশে প্রবেশ করে এবং বড় অংশ থেকেই বেরিয়ে যায়। তাই যদি আমরা এখানে একটি বড় মিশ্র অঞ্চল আঁকি, তাহলে প্রকৃত প্রবাহ কাওয়াট এখানে প্রবেশ করছে এবং সেখান থেকেই বেরিয়ে যাচ্ছে। এবং তারপর একটি ছোট অংশ, একটি ছোট মিশ্র অঞ্চল রয়েছে, যেটিকে আমরা আরেকটি সিস্ট্রো হিসেবে দেখি এবং এই দুটি অংশের মধ্যে প্রবাহ রয়েছে।
সুতরাং বড় অংশ থেকে ছোট অংশে প্রবাহ প্রবেশ করে এবং বিপরীতভাবে ছোট অংশ থেকে বড় অংশে প্রবাহ প্রবেশ করে। সুতরাং এটিএই প্রকৃত রিয়্যাক্টরটির একটি মডেল। এখন যেহেতু আমরা এটি পেয়ে গেছি, আমরা লেবেল তৈরি করা শুরু করতে পারি। তো আমরা আগেই বলেছি যে আসল প্রবাহটি এখানে। সুতরাং কিউ চিহ্নিত করা হয়েছে এবং তারপর আমরা এখানকার ঘনমাত্রাকে সা এবং এখানকার ঘনমাত্রাকে সা হিসেবে চিহ্নিত করতে পারি এবং এখানকার প্রবাহ হার হল কিউ আর এখানকার বহির্গমন প্রবাহ হারকে আমরা এখানে কিউ বলেছি। কিন্তু স্থির অবস্থায় অবশ্যই কিউ সমান কিউ হয় এবং আমরা সামনে এগোনোর সময় এটিকে কিউ হিসেবেই বিবেচনা করব। তাই আমি এটিকে কিউ বা বরং কিউ ই লিখব। ঠিক আছে। তো এই হলো প্রবাহ এবং ঘনমাত্রাগুলো সব চিহ্নিত করা হয়ে গেল। এবং এখন আমরা এখানে আমাদের প্রাথমিক বিক্রিয়ার সাপেক্ষে সমতাটি লিখতে পারি। সুতরাং আবারও আমরা এটিকে একটি প্রথম ক্রমের বিক্রিয়া হিসেবে বিবেচনা করব এবং তাই যদি আমরা এই অংশে সমতাটি লিখি তাহলে আমরা দেখতে পাব যে উপাদান এ এখানে ক্রমাগত প্রবেশ করছে এবং তারপর এখানেও উপাদান এ প্রবেশ করছে। সুতরাং উপাদান এ এখানকার উভয় প্রকোষ্ঠেই বিদ্যমান থাকবে। সুতরাং উপাদান এ তাজা প্রবাহ থেকে প্রবেশ করে এবং এটি ছোট অংশ দিয়েও প্রবেশ করে। সুতরাং এখানে তাজা প্রবাহ থেকে স্যান ঘনত্বের অবদান রয়েছে এবং দ্বিতীয় অংশ থেকে Ca2 ঘনত্বের অবদান রয়েছে এবং Q1 হল মোলার, মানে দ্বিতীয় অংশ থেকে প্রথম অংশে আয়তনিক প্রবাহের হার। এবং তারপর উপাদান এ বেরিয়েও যায় যখন এ ছোট অংশে প্রবেশ করে এবং যখন উপাদান এই রিয়্যাক্টর থেকে বেরিয়ে যাওয়া প্রকৃত প্রবাহের পরিপ্রেক্ষিতে বেরিয়ে যায়, অর্থাৎ এখান দিয়ে বেরিয়ে যাওয়া প্রবাহ। সুতরাং আপনার নির্গমন প্রবাহ QCA1 অর্থাৎ প্রবাহের ঘনত্ব এখানকার ঘনত্বের সমান। এবং তারপর দ্বিতীয় মিশ্রণ অঞ্চলের জন্য বেরিয়ে যাওয়া ঘনত্ব এখানে রয়েছে, সুতরাং সেটির ঘনত্ব এখানকার ঘনত্বের সমান। সুতরাং সেটি এখানে আছে এবং তারপর অবশ্যই এ এখানে বিক্রিয়া করছে। সুতরাং যদি RA1 প্রথম অঞ্চলে এ গঠনের হার হয় তবে সেটিকে এখানকার আয়তন দিয়ে গুণ করতে হবে এবং কোনো কারণে আমি H1 প্রতীকটি ব্যবহার করেছি, সুতরাং অবশ্যই এটি V1 হওয়া উচিত। সুতরাং এটি একটি সম্পূর্ণ ভারসাম্য। এটা স্থির অবস্থায় আছে। সুতরাং ধরা যাক এটি স্থির অবস্থায় আছে এবং এখানে ক্রমাগতভাবে গ্যাস প্রবেশ করানো হচ্ছে, ক্রমাগতভাবে বের করে নেওয়া হচ্ছে, ক্রমাগতভাবে সেখানে প্রবাহিত হচ্ছে এবং ক্রমাগতভাবে ফিরে আসছে। সুতরাং এটি একটি স্থির অবস্থায় পৌঁছাতে পারে। তাই এই ব্যালেন্সের জন্য স্থির অবস্থা ধরে নেওয়া যাক। এবং আপনি যদি এই ব্যালেন্সটি দেখেন এটি যথেষ্ট নয়, আপনি এটি নিজে থেকে সমাধান করতে পারবেন না। এবং এর কারণ হল এখানে একটি অজানা Ca2 আছে এবং এটি বেশ গুরুতরভাবে অজানা, কারণ এটি হল নিচের এই অঞ্চলের ঘনত্ব এবং এই অঞ্চলের সাথে বাস্তব জগতের কোনো যোগাযোগ নেই। মাফ করবেন। সুতরাং এই অঞ্চলটি এখানে প্রবাহের পরিপ্রেক্ষিতে দেখানো হয়নি। এই অঞ্চলে কোনো প্রবাহ প্রবেশ করছে না বা বের হচ্ছে না, তাই এটি অনুমান করার জন্য আমাদের কাছে কোনো সহজ উপায় নেই। সুতরাং আমরা যা করতে পারি তা হল এই জোন 2 এর উপর একটি ব্যালেন্স লেখা এবং জোন 2 এর জন্য এখানে একটি প্রবেশ প্রবাহ এবং একটি বহির্গমন প্রবাহ রয়েছে। সুতরাং আপনার প্রবেশ প্রবাহটি ট্যাঙ্ক থেকে অর্থাৎ সেকশন 1 থেকে আসছে। সুতরাং প্রথম অংশে ঘনত্ব হল Ca1 অর্থাৎ Ca1 তারা চিহ্ন Q1 হল এখানকার প্রবাহ এবং এখান থেকে বাইরের প্রবাহ অর্থাৎ এখানকার ঘনত্বকে আমরা Ca2 হিসেবে সংজ্ঞায়িত করেছি, অর্থাৎ Ca2 বিয়োগ Q1। সুতরাং এটাই হল বাইরের প্রবাহ এবং তারপর অবশ্যই নিচের এই অঞ্চলে উপাদান এও এখানে বিক্রিয়া করার জন্য মুক্ত। সুতরাং এখানে আরেকটি বিক্রিয়ার হার থাকবে, তাই আমরা এ কে আর এ তারা চিহ্ন A2 বলি এবং এখানকার আয়তন আমার V2 লেখা উচিত ছিল। ঠিক আছে। সুতরাং এগুলো হলো রিয়্যাক্টর 1 এবং 2 এর ব্যালেন্স এবং আমরা এখন সেই হাইড্রোডাইনামিক প্যারামিটারগুলো যোগ করার কথা ভাবতে পারি। সুতরাং প্রথমত আমরা একটি নির্দিষ্ট ফ্যাক্টর উল্লেখ করতে পারি যা আমাদের এখানকার প্রবাহের হার বলে দেবে
এখানে আমাদের একটি নির্দিষ্ট বাস্তব প্রবাহের হার আছে, এটি পরিমাপযোগ্য এবং আমরা এই দুটি অঞ্চলের মধ্যে সঞ্চালনের হার জানি না, তাই আমরা এখানে আরেকটি প্রবাহের হার নির্ধারণ করছি। আমরা এই প্রবাহের হারকে Q1 বলছি এবং এই Q1 কি হতে পারে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, তাই না? এবং প্রকৃতপক্ষে Q1 এর চেয়ে বড়ও হতে পারে, তাই না? যদি এই দুটি অঞ্চলের মধ্যে স্থানান্তরের হার খুব বেশি হয় তাহলে Q1 এর চেয়ে অনেক বেশি হতে পারে, তাই না? এখানে সঞ্চালন কতটা দ্রুত হতে পারে তার উপর কোনো বিধিনিষেধ নেই। সুতরাং আমরা বিটাকে একটি ভগ্নাংশ বা একটি ফ্যাক্টর হিসাবে সংজ্ঞায়িত করতে পারি। তাই আমার এখানে ভগ্নাংশ বলা উচিত নয়, আমরা এটিকে কেবল একটি ফ্যাক্টর বলতে পারি। সুতরাং একটি ফ্যাক্টর এবং এখানে বিটা, যখন আমরা বাইপাস কেসটি করছিলাম আমরা জানতাম এটি একটি ভগ্নাংশ, তাই না? এই বিটাকে 1-এর চেয়ে কম হতে হতো, তাই না? কারণ এটি এখান থেকে বিভক্ত হচ্ছিল, তাই এটি তার চেয়ে কম হতে হতো। এই ক্ষেত্রে এটিকে এই সংখ্যার চেয়ে কম হতে হবে না, তাই আমরা এটিকে কেবল একটি ফ্যাক্টর হিসাবে বিবেচনা করি এবং তবুও আমরা এটিকে কেবল বিটা বলি, আমরা পরোয়া করি না। এটি আমাদের আরেকটি পরিবর্তনশীল যা আমরা এখন এখানে আমাদের অনিশ্চয়তা চিহ্নিত করেছি। সুতরাং বিটা হল মোট প্রবাহের ফ্যাক্টর। আরেকটি বিষয় যা আমাদের বিবেচনা করতে হবে তা হল আমরা আসলে এখানকার আয়তন জানি না। এবং আপনি বলতে পারেন, আচ্ছা, আপনি ট্যাঙ্কের মধ্যে এই ইম্পেলারের লেভেলটা নিচ্ছেন না কেন? সুতরাং যদি আপনি জানেন যে এটি একটি 5 মিটার ট্যাঙ্ক এবং যদি আপনি জানেন যে আপনি আপনার অ্যাজিটেটরটি 4 মিটার নিচে ডুবিয়েছেন, তাহলে অবশ্যই ভগ্নাংশটি হবে 1/5। এখন সমস্যা হলো আমরা জানি না এই দুটি অঞ্চলের মধ্যবর্তী সংযোগস্থলটি দেখতে কেমন। তাই যদি আপনি ধরে নেন যে এটি ঐরকম একটি সমান্তরাল রেখা, তাহলে হয়তো আপনি তা করতে পারেন। কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা কম, তাই না? সাধারণত একটি অ্যাজিটেটরের কাছে একটি ঘূর্ণি থাকে, তাই এখানে কোনো এক ধরনের অদ্ভুত আকৃতি থাকতে পারে। সুতরাং আমরা এই দুটি অঞ্চলের মধ্যে ভগ্নাংশীয় বিভাজনের নিশ্চয়তা দিতে পারি না। তাই এর পরিবর্তে আমরা বরং এটিকে আয়তন ভগ্নাংশ হিসেবে চিহ্নিত করব। সুতরাং আমরা একে আলফা বলবো। এবং এখানে আমার মনে হয় আমরা এই উপরের অংশের ভগ্নাংশ হিসেবে আলফা ব্যবহার করি। এবং তারপর অবশিষ্ট ভগ্নাংশ 1 - আলফা নিচের দিকে নির্দেশ করে। তাই আমরা আমাদের দুটি সমীকরণকে এখানে আবার লিখতে পারি। সুতরাং Q1 এর পরিবর্তে আমরা বিটা QT ব্যবহার করব এবং H1 এর পরিবর্তে আমরা আলফা H0 ব্যবহার করব এবং একইভাবে এখানে আমরা 1 - আলফা H0 ব্যবহার করব। এবং তাই আপনি যদি এটি করেন আপনি দেখতে পাবেন যে আপনি সমীকরণগুলিকে এইভাবে আবার লিখতে পারেন। সুতরাং আপনি এখানে ওই রাশিগুলোর সাপেক্ষে আবার লিখতে পারেন। এবং তাই ট্যাঙ্ক 2 থেকে আপনি যদি এই নিক্তিটির দিকে তাকান আপনি দেখতে পাবেন যে আপনি CA2 কে CA1 এর সাপেক্ষে আবার লিখতে পারেন। সুতরাং ট্যাঙ্ক 2 এর নিক্তিটি আপনাকে CA2 এবং CA1 এর মধ্যে এই সম্পর্কটি দেয়। তাই এটি সুবিধাজনক। এখন আমরা উপরের নিক্তিতে CA2 এর মান বসাতে পারি। মনে আছে আমরা বলেছিলাম যে আমরা এই সমীকরণটি নিজে থেকে সমাধান করতে পারিনি কারণ আমরা CA2 জানতাম না। এখন অন্তত আমাদের কাছে এর জন্য একটি রাশিমালা আছে এবং আমরা এটিকে CA1 এর সাপেক্ষে আবার লিখতে পারি। তাহলে এই ব্যালেন্সে আপনার কাছে শুধু CA1 এবং CA1 থাকবে। এবং তাই আপনি সেটা এখানে বসাতে পারেন। এবং এখন আপনার কাছে CA1 এবং CA1 ও CA1 এর সাপেক্ষে একটি সুন্দর সমীকরণ আছে, তাই না? এবং আপনার আসল রিয়্যাক্টর সিস্টেমের সাপেক্ষে এর মানে হলো এখন আপনার এখানে একটি ঘনত্ব আছে এবং এখানেও একটি ঘনত্ব আছে। এবং তাই মাঝখানে মিশ্রণের জটিলতা থাকা সত্ত্বেও আমরা একটি রূপান্তরকে সংজ্ঞায়িত করতে পারি। এবং অবশ্যই এখানে জটিলতা হল আমাদের CA1 নির্ভর করে বিটা এবং আলফা জানার উপর। তাই সেই অজানা হাইড্রোডাইনামিক্সগুলো এমন জিনিস যা আমাদের এখনও অনুমান করতে হবে, তাই না? বাকি সবকিছুই জানা আছে, যেমন আসল আয়তনকে আসল প্রবাহ হার দিয়ে ভাগ করা। কে হল গতিশক্তি হারের ধ্রুবক। এটি একটি প্রথম ক্রমের বিক্রিয়া এবং আমরা ধরে নিই যে আমরা কে জানি। সুতরাং একমাত্র অবশিষ্ট অজানা হল আলফা এবং বিটা এবং আবারও আমরা যে সমস্ত ব্যালেন্স উপস্থাপন করেছি সেখান থেকে এগুলো পাওয়ার কোনো সম্ভাব্য উপায় নেই, অন্তত এই ব্যালেন্সগুলো থেকে তো নয়। তাহলে এখন আবার এই সিস্টেমের উপর একটি ট্রেসার পরীক্ষার কথা কল্পনা করা যাক। তো
যদি আপনি এখানে ট্রেসার পালস করেন, তাই না? শুধু কল্পনা করুন, যেহেতু আমরা কেবল আসল রিয়্যাক্টর নিয়েই কাজ করতে পারি, আমরা এখানে কিছু ট্রেসার পালস করি এবং তারপর আমরা বাইরে একটি সংকেত পরিমাপ করতে পারি। এবং তাই আমরা ধরে নিই যে আমরা বাস্তব জগতেও তাই করব। আমরা এখানে ট্রেসার পালস করি এবং তারপর আমরা এখানে বসে নমুনা নিয়ে গ্যাস ক্রোমাটোগ্রাফে রাখি এবং সময়ের সাথে সাথে ঘনত্ব কিভাবে পরিবর্তিত হচ্ছে তা বের করি। তো আমরা নির্গমন বিন্দুতে কিছু ট্রেসার সংকেত পরিমাপ করি, তাই না? এবং তারপর সেই সংকেতটি ব্যাখ্যা করার জন্য আমাদের একটি মডেল তৈরি করতে হবে। তো এখানেই আমরা সেই মডেলটি তৈরি করি। তো আমরা বলি, যদি আমরা ১ নম্বর ট্যাঙ্কের কথা ভাবি, আমরা এখানে ট্রেসার পালস করেছি। সুতরাং ট্রেসার এখানে তাৎক্ষণিকভাবে মিশে যাবে। চলুন এখানে নির্দেশ করি। সুতরাং ট্রেসার এখানে তাৎক্ষণিকভাবে মিশে যাবে। এবং ওই প্রাথমিক পালসটির পর, আমরা সাধারণত ধরে নিই যে আর কোনো ট্রেসার আসে না এবং তাই আমাদের ইনলেট ফ্লো নিয়ে আর চিন্তা করতে হয় না। কিন্তু এটা আর সত্যি নয়, কারণ এখানে ট্রেসার পালস করার পর, এটি তাৎক্ষণিকভাবে এখানে প্রবেশ করে, সবখানে মিশে যায় এবং একইভাবে এটি দ্বিতীয় জোনেও স্থানান্তরিত হয়। সুতরাং, এখানে দ্বিতীয় ট্যাঙ্কেও ট্রেসার থাকবে। এবং তাই T0 এর পরেও, যখন এখান থেকে আর ট্রেসার আসে না, তখনও দ্বিতীয় জোন থেকে ট্রেসার আসতে থাকবে। তাই এখানে ট্রেসারের ভর ভারসাম্য লেখার সময় আমাদের আরও একটু সতর্ক হতে হবে। এবং অবশ্যই, এখান থেকে ট্রেসার সবসময় বেরিয়েও যায়। সুতরাং, আমরা এখানে ভর ভারসাম্য লিখি। এখানে ট্রেসারের পরিবর্তনের হার এবং মনে রাখবেন এখানকার আয়তন হল আলফা ভিন, এবং তারপর প্রথম ট্যাঙ্কে ট্রেসারের পরিবর্তনের হার এবং তারপর আমরা দ্বিতীয় ট্যাঙ্ক থেকেও ট্রেসার গ্রহণ করি। সুতরাং C1 হল প্রথম ট্যাঙ্কে ট্রেসারের ঘনত্ব, C2 হল দ্বিতীয় ট্যাঙ্কে ট্রেসারের ঘনত্ব। এবং অবশ্যই, এই সংকেত পদ্ধতিটি আগের ক্ষেত্রের থেকে আলাদা, যেখানে আমরা প্রকৃত বিক্রিয়াকারী প্রজাতিগুলো নিয়ে কথা বলছিলাম। আমরা CA1 এবং CA2 ব্যবহার করেছিলাম। তাই এখানে আমি সংশ্লিষ্ট মিশ্র অঞ্চলে ট্রেসারের ঘনত্বের জন্য শুধু C1 এবং C2 বলছি। সুতরাং, এটি হল জোন 1-এ ট্রেসারের পরিবর্তনের হার। এবং আমরা জোন 2 থেকে জোন 1-এ ট্রেসার আসতে দেখি। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন বিটা কিউ, যা হল 2 থেকে 1-এ আয়তনিক প্রবাহের হার। এবং তারপর আমরা 1 থেকে 2-এ ট্রেসার হারাই। সুতরাং, ট্রেসার বিটা তারা চিহ্ন কিউ হারে জোন 1 থেকে বেরিয়ে জোন 2-এ প্রবেশ করছে। এবং তারপর আমরা নির্গমন প্রবাহে, এই প্রকৃত নির্গমন প্রবাহে, এই নির্গমন প্রবাহেও ট্রেসার হারাচ্ছি। আমরা এখান থেকেও ট্রেসার হারাচ্ছি, তাই না? সুতরাং, এটি সিস্টেমে ট্রেসারের পরিবর্তনের হারকে সম্পূর্ণরূপে বর্ণনা করে। এবং এখানেও, ট্রেসার সহজাতভাবেই অস্থিতিশীল অবস্থায় থাকে। আমরা পালসের মতো করে ট্রেসার প্রবেশ করাই এবং ট্যাঙ্ক 1 ও ট্যাঙ্ক 2-এ ট্রেসারের পরিবর্তন পর্যবেক্ষণ করি, যতক্ষণ না এটি সিস্টেম থেকে পুরোপুরি ধুয়ে বেরিয়ে যায়। সুতরাং এটি একটি খুবই অস্থিতিশীল অবস্থা। আমরা এখান থেকে এই জিনিসটা দূর করতে পারছি না। ঠিক আছে। তাই যদিও ট্যাঙ্ক 2 থেকে, মানে ট্যাঙ্কটা থেকে, আমার এখানে নির্দেশ করা উচিত, সবসময় ট্রেসার আসছে, তবুও এটা স্থির থাকছে না, কারণ ট্যাঙ্ক 2 থেকেও আমরা সবসময় ট্রেসার হারাচ্ছি। সুতরাং এখন, আমরা এই ব্যালেন্সটি একা সমাধান করতে পারব না। এখানে আবার একটি C2 আছে যা আমরা এখনও জানি না। তাই চলুন দ্বিতীয় ট্যাঙ্কের জন্যও একটি ব্যালেন্স লিখি। সুতরাং দ্বিতীয় ট্যাঙ্কে, আমরা বলতে পারি যে আমরা সব সময় ট্যাঙ্ক 1 থেকে ট্রেসারের একটি প্রবাহ পেতে থাকব। এর কারণ হল, ট্রেসার এখানকার সবখানে মিশে গেছে এবং তারপর আমরা এভাবে ধীরে ধীরে ট্রেসারকে ট্যাঙ্ক 2-এ প্রবেশ করাই এবং যেহেতু এখানে ট্রেসার আছে, তাই ট্রেসার এই দিকে ট্যাঙ্ক 2 থেকেও বেরিয়ে যাবে। সুতরাং আমরা ট্যাঙ্ক 2-এর ব্যালেন্সটি এভাবে লিখতে পারি। ট্যাঙ্ক 2 এর আয়তন হল 1 বিয়োগ আলফা তারা চিহ্ন প্রকৃত আয়তন। এবং এটাই হল ট্যাঙ্ক 2-এ ট্রেসারের পরিবর্তনের হার। এবং তারপর ট্যাঙ্ক 2 থেকে যে ট্রেসার বেরিয়ে যাচ্ছে। সুতরাং ট্যাঙ্ক 2 এর ঘনত্ব হল C2 এবং এটাই হল ভলুট্রিক প্রবাহের হার। সুতরাং এটাই ট্যাঙ্ক 2 থেকে ট্যাঙ্ক 1-এ বেরিয়ে যাওয়ার হার এবং তারপর আমরা ট্যাঙ্ক 1 থেকে ট্রেসার গ্রহণ করছি। সুতরাং এটাই হল ভলুট্রিক প্রবাহের হার এবং এটাই ট্যাঙ্ক 1-এর ঘনত্ব, তাই না? সুতরাং এই দুটি হল আমাদের দুটি জোনের ট্রেসারের ব্যালেন্স। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে, উদাহরণস্বরূপ, আমরা এখানে VOT দিয়ে ভাগ করতে পারি। সুতরাং, যদি আপনি V দিয়ে ভাগ করেন, তাহলে দেখতে পাবেন Q, V হল 1, T বর্গ K। তো এইটুকুই এখানে আছে। এবং তাই,
আপনার প্রথম ব্যালেন্সটি দেখতে এইরকম হতে পারে এবং তারপর আপনি এখানেও একই কাজ করতে পারেন। তো এটাও। এখন আপনার কাছে ডিক ডিট এবং ডিক ডিট এই দুটি ডিফারেনশিয়াল সমীকরণ আছে এবং আপনি এগুলো যুগোৎপদভাবে সমাধান করতে পারেন। এবং প্রথম ক্ষেত্রের বিপরীতে আমরা আসলে এটি সমাধান করব না। সুতরাং আমরা এখানে যা বলতে পারি তা হল আমরা কিছু পরীক্ষা করব। তাই আমরা কিছু বিন্দুর সেট নেব এবং তারপর আমরা এই দুটি ব্যালেন্স যুগোৎপদভাবে সমাধান করতে পারব। এবং আমাদের বুঝতে হবে যে আসল রিঅ্যাক্টরে আমাদের জন্য পরিমাপযোগ্য জিনিসটি হল সি বা টি, তাই না? সুতরাং যদি আপনি এখানে দেখেন, যদি আপনি এখানে দেখেন আপনার ট্রেসার, যে জিনিসটি আপনি পরিমাপ করতে পারেন, যে প্রবাহটি আপনি পরিমাপ করতে পারেন তা হল এটি, অর্থাৎ এই প্রবাহটি। সুতরাং এটি একটি সি যা আমরা পরিমাপ করতে পারি। সুতরাং আমরা CT1 এর জন্য একটি সিগন্যাল পেতে পারি। আমরা সরাসরি CT2 পেতে পারি না। আমরা জানি CT2 CT1 কে প্রভাবিত করবে, কিন্তু আমরা কেবল CT1ই পরিমাপ করতে পারি। তবে তাতে কোনো সমস্যা নেই। সুতরাং আমরা CT1 পরিমাপ করছি, তাই না? তাই এর জন্য আমাদের কাছে কিছু পয়েন্ট আছে। এরপর আমরা যা করি তা হল আমরা মূলত আলফা এবং বিটার বিভিন্ন সংমিশ্রণ চেষ্টা করি যা এই দুটি সমীকরণকে এখানকার এই বক্ররেখাটির সাথে খাপ খাওয়ায়। সুতরাং আপনি আলফা এবং বিটার একটি অনুমান করে সমাধান করেন। আপনি আলফা এবং বিটার সেই অনুমানের অধীনে এই দুটি সমীকরণ সমাধান করেন এবং দেখেন এটি কতটা কাছাকাছি। সুতরাং হয়তো বক্ররেখাটি দেখতে এই রকম হবে। তারপর আপনি একটি ভিন্ন আলফা এবং বিটা চেষ্টা করেন। হয়তো এটি এখানে কোথাও আছে এবং এভাবেই আপনি এই সমস্ত বিভিন্ন সংমিশ্রণ চেষ্টা করতে থাকেন যতক্ষণ না এটি যতটা সম্ভব কাছাকাছি খাপ খায়। এবং তারপর আপনি বলেন, ঠিক আছে, আমার আলফা সমান 0.2 হতে পারে অথবা ধরা যাক 0.6, যাতে বড় অঞ্চলটি বড় অঞ্চলই থাকে। এবং তারপর হয়তো বিটা হল 2। সুতরাং সম্ভবত সঞ্চালন হার প্রকৃত প্রবাহ হারের চেয়ে বেশি। তাই আপনি বিভিন্ন আলফা এবং বিটা মান চেষ্টা করতে থাকবেন যতক্ষণ না এটি আপনার পরিমাপ করা পরীক্ষামূলক মানের সাথে মিলে যায়। এবং তাই C1 পেতে আপনাকে C1 এবং C2 সমাধান করতে হবে। সুতরাং যখন আপনি এটি ফিট করবেন, আপনি কেবল C1 ফিট করছেন। আপনি যখন এটি সমাধান করবেন, তখন আপনি C2 এর জন্য কিছু কার্ভ পেতে পারেন, কিন্তু আপনি সেগুলি দিয়ে কিছু করতে পারবেন না। আপনি কেবল C1 সমাধান করতে সাহায্য করার জন্য সেগুলি ব্যবহার করছেন। এবং যাই হোক, আমি এটি করেছি। এটি বেশ ভালো কাজ করে। এটি ফিট করে। আপনাকে শুধু চিন্তা করতে হবে যে আপনার ডেটাতে কোনো নয়েজ আছে কিনা, ইত্যাদি, কারণ তা এগুলোর নির্ভুলতাকে সীমিত করবে। কিন্তু এটি কাজ করে। আমি এটি চেষ্টা করেছি এবং এটি ঠিকঠাক কাজ করে। ঠিক আছে, তো এভাবেই আমরা আমাদের RTD পরীক্ষা থেকে আলফা এবং বিটা পেতে পারি। এবং তারপর আপনি এগিয়ে গিয়ে সেই সংখ্যাগুলো এখানে বসিয়ে দিন এবং তারপর আপনি CA1 সমাধান করতে পারবেন। তাহলে দেখতেই পাচ্ছেন, এটা আমাদের জন্য একটা বিরাট অগ্রগতি, তাই না? এই ধরনের ছবি বা এমনকি এই ছবিটার সাথে তুলনা করুন। আমরা যা দিয়ে শুরু করেছিলাম তার সাথে এই ছবিগুলো তুলনা করুন, তাই না? আমরা খুব অবাস্তব রিঅ্যাক্টর, খুব আদর্শ ধরনের রিঅ্যাক্টর দিয়ে শুরু করেছিলাম এবং এখন আমরা এই খুব জটিল কেসগুলো সমাধান করতে পারি, তাই না? আমরা এগুলোকে বেশ জটিল বলে মনে করতাম। আমরা জানতামই না যে এই ধরনের রিঅ্যাক্টর থেকে বিক্রিয়ার হার বা রূপান্তর কিভাবে বের করব। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রায় সহজ, তাই না? যদি আমরা এই ধরনের একটি মিশ্রণ প্যাটার্নকে আদর্শ ধরনের পরিপ্রেক্ষিতে একগুচ্ছ কম্পার্টমেন্টে অনুবাদ করতে পারি, তাহলে আমরা একটি মডেল তৈরি করতে সক্ষম হব এবং রিডি এর মাধ্যমে আমরা এই অজানা হাইড্রোডাইনামিক্সগুলো নির্ভুলভাবে অনুমান করতে পারব, তাই না? সুতরাং আয়তন বিভাজন এবং প্রবাহ বিভাজন, তাই না? আপনি যদি এটি দেখেন, আপনি সম্ভবত সাথেই হাল ছেড়ে দেবেন। আপনি বলবেন, দেখুন, এখানে প্রবাহের হার অনুমান করার কোনো উপায় নেই। ব্যাপারটা এমন নয় যে আমি এই রিঅ্যাক্টরটি কেটে এর প্রবাহের হারগুলো দেখতে পারব, আর আমি এসব অনুমান করার জন্য CFD পরীক্ষা করতেও যেতে চাই না। তো আপনি যদি এটি দেখেন, এবং এর সাথে এই চলমান সীমানার অনেক সম্পর্ক রয়েছে, তাই এখানকার প্রবাহের হার অনুমান করা বেশ কঠিন, এবং এই আয়তন বিভাজনগুলো অনুমান করা বেশ কঠিন। কিন্তু আসলে যখন আপনি একটি সাধারণ RTD পরীক্ষা ব্যবহার করার কথা ভাববেন, তখন হঠাৎ করেই এই সবকিছু বেশ সম্ভবপর বলে মনে হবে। এবং সত্যি বলতে, এটি কাজ করে এবং আমরা গবেষণায় এটি অনেক ব্যবহার করেছি। তাই
বেশ কিছু বাস্তব জগতের সমস্যায় আমরা এটি বেশ কার্যকরভাবে ব্যবহার করেছি এবং এটি সবই কাজ করে। এটি আমাদের প্রকৃত বিক্রিয়ার হার ইত্যাদির জন্য ভালো অনুমান দেয়। ঠিক আছে, তো এগুলো ছিল দুটি কেস স্টাডি এবং টিউটোরিয়ালে আমরা এই অন্যান্য কেসগুলোর কিছু বিস্তারিতভাবে দেখব। তাই কিছুটা সময় নিয়ে ভাবুন যে আমরা জানি প্লাগ ফ্লো এবং সিএসটিআর এর জন্য আরটিডিগুলো কি। ভাবুন তো যদি আমরা দুটি রিয়্যাক্টরের তুলনা করতাম। ধরা যাক আমাদের কাছে একই প্লাগ ফ্লো রিয়্যাক্টর আছে, কিন্তু হঠাৎ করে এই রিয়্যাক্টরের একটি অংশ অনুপলব্ধ হয়ে গেল। অথবা অন্যভাবে বললে, কল্পনা করুন যদি আপনি এখানে একটি বড় ব্লক বা একটি বড় পাথর ফেলে দেন, তাহলে হঠাৎ করে আপনি সেই রিয়্যাক্টরের আয়তন কমিয়ে ফেলবেন। তাহলে কিভাবে পরিবর্তন করে? সুতরাং একই অক্ষ বরাবর রিডি এর পরিবর্তনটি আঁকার চেষ্টা করুন যদি হঠাৎ করে ওই জায়গায় ডেড ভলিউম তৈরি হয়। এবং সিস্ট্রো এর ক্ষেত্রেও এটি কেমন দেখায়, তাই না? ডেড ভলিউম না থাকার অবস্থার সাথে তুলনা করলে রিডি কেমন দেখায়? এবং একইভাবে বাইপাসিনের ক্ষেত্রে প্লাগ ফ্লো অবস্থায় এটি কেমন দেখায়, সিএসডিআর অবস্থায় এটি কেমন দেখায়? সুতরাং সেই বেঞ্চমার্কের সাথে এর তুলনা করার চেষ্টা করুন যেখানে এই ধরনের কোনো প্রভাব নেই। তাহলে কি হবে যদি আমাদের দুটি, মানে এটাকে মডেল করার সঠিক উপায়টা হয় যদি ভিন্ন আয়তনের দুটি প্লাগ ফ্লো রিয়্যাক্টর সমান্তরালে থাকে? সেক্ষেত্রে আরটিডি দেখতে কেমন হবে? আর তারপর কি হবে যদি দুটি সমান্তরালে থাকে কিন্তু অন্যটির মধ্যে দিয়ে বিপরীত প্রবাহ চলে, ফলে সেখানে এক ধরনের বিপরীতমুখী প্রভাব তৈরি হয়? তাহলে এমনটা ঘটলে আরটিডি দেখতে কেমন হবে? কি হবে যদি দুটি সিস্ট্রো সমান্তরালে থাকে এবং তারপর যদি একটিতে বিপরীতমুখী প্রবাহ হয়? এ নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। যখন আমরা পীর এর পরে সিস্ট্রো এবং সিস্ট্রো এর পরে পীর এর তুলনা করি, তখন আমরা আগের একটি লেকচারে এ নিয়ে কথা বলেছি। কিন্তু হয়তো আরেকবার নতুন করে ভাবুন এবং আগেরগুলোর সাথে মিলিয়ে চেষ্টা করুন। আপনি এই ক্ষেত্রগুলোকে কিভাবে তুলনা করবেন? আর তারপর কি হবে যদি ডেড ভলিউম থাকে? সুতরাং এই ক্ষেত্রগুলো নিয়ে ভাবুন এবং অবশ্যই এটি করার একটি উপায় হল একটি পালস কল্পনা করা। সুতরাং আপনি যদি এখানে একটি পালস প্রয়োগ করেন, তাহলে সেই পালসটি যখন ধীরগতিতে এগিয়ে গিয়ে এই রিয়্যাক্টরগুলোর সম্মুখীন হয়, তখন সেটির কি হয়? এই ধরনের রিয়্যাক্টরগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই পালসটি কিভাবে বিকৃত হয়? এবং এর জন্য আপনার কোনো মডেল বা এই জাতীয় কিছু তৈরি করার প্রয়োজন নেই। শুধু এঁকে ফেলুন আপনার কি মনে হয় সিস্টেমটি থেকে বেরিয়ে যাওয়ার সময় পালসটি দেখতে কেমন হবে। ঠিক আছে। সুতরাং এই সবকিছু একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে, আরটিডি আসলে দেখতে কেমন এবং এটি সিস্টেমের মিশ্রণের প্রকৃতি সম্পর্কে কি বলে। তাই এটি আমাদের হাইড্রোডাইনামিক্স বুঝতে সাহায্য করে এবং সেই সিস্টেমগুলোকে কিভাবে মডেল করতে হয় সে সম্পর্কে একটি ভালো ধারণা দেয়। এখন চলুন আমাদের ডিজাইন অনুমান করা এবং রিয়্যাক্টরের বিক্রিয়ার হার ভবিষ্যদ্বাণী করার বিষয়ে চিন্তা করি। এবং আপাতত এটা স্বীকার করে নেওয়া যাক যে বিক্রিয়া সম্পর্কে আমাদের ধারণা এখন পর্যন্ত বেশ সীমিত ছিল। তো আমরা বিক্রিয়ার হার নিয়ে কথা বলছিলাম এবং বেশিরভাগ সময়ই আমরা এটা প্রথম ক্রমের বা এই জাতীয় কথা ব্যবহার করেছি। আর এটা যে প্রথম ক্রমের হতে পারে তা নিয়ে আমি আসলে চিন্তিত নই। আমি বরং এই বিষয়টা নিয়ে বেশি চিন্তিত যে আমরা এই পর্যন্ত খুব সমসত্ব অবস্থা নিয়ে কথা বলেছি। সুতরাং আমরা এমন একটি পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম যেখানে অণুগুলো সম্পূর্ণ দশা পরিসর জুড়ে নিখুঁতভাবে মিশ্রিত থাকে। আর অবশ্যই এটাই একমাত্র সম্ভাবনা নয়। তো আমাদের রিয়্যাক্টরে ধরা যাক এটাই ছিল আমাদের রিয়্যাক্টর। এবং এখন পর্যন্ত আমরা এমনভাবে কথা বলেছি যেন আমাদের কাছে শুধু সব অণুই আছে। অর্থাৎ এখানে সব অণু উন্মুক্ত অবস্থায় আছে। কিন্তু বিক্রিয়া যে শুধু এইরকম একটি সমসত্ব আণবিক পরিসরেই ঘটে তা নয়। তাই প্রায়শই বিক্রিয়া একাধিক অণুর সমষ্টির মধ্যেও ঘটতে পারে। উদাহরণস্বরূপ, যদি একটি রিয়্যাক্টরে কণা থাকে, তাহলে বিক্রিয়াটি কণার ভেতরে ঘটতে পারে এবং বিক্রিয়কটি নিজেও কণার একটি অংশ হতে পারে। সুতরাং
এখানকার প্রতিটি কণার মধ্যেই হয়তো কোনো বিক্রিয়া ঘটছে। এবং উদাহরণস্বরূপ কয়লার দহনের কথা ভাবুন, তাই না? ধরুন আপনার কাছে কয়লার একটি কণা আছে এবং সেই কণার মধ্যে হাইড্রোকার্বন রয়েছে, আর দহনটি কণাটির মধ্যেই ঘটছে, এবং তাই অণুগুলো পুরো স্থানের সংস্পর্শে পুরোপুরি আসতে পারছে না, তাই না? ঠান্ডা কণার উদাহরণে যে অণুগুলো দহন হচ্ছে, হতে পারে এখানে অক্সিজেন এবং এখানে হাইড্রোকার্বন রয়েছে এবং সেটিই দহন হচ্ছে। সেক্ষেত্রে আপনার স্থানীয় ঘনত্বই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি আপনার উপাদান I এর একটি কণার ঘনত্ব শনাক্ত করতে পারেন এবং সেটি অন্যান্য কণার ঘনত্ব থেকে ভিন্ন হতে পারে। ধরা যাক এখানে আপনার কাছে 2 নম্বর কণাটি ছিল এবং এটি ছিল 1 নম্বর কণা, তাই না? এখানকার ঘনত্ব ভিন্ন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটি আমরা এতদিন ধরে যে পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম তার থেকে বেশ আলাদা। আমরা বলে আসছি যে উদাহরণস্বরূপ একটি সিস্ট্রো সব জায়গায় একটি ঘনত্ব থাকে, কিন্তু এখানে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এখানে আমরা বলছি যে প্রতিটি কণার নিজস্ব ঘনত্ব থাকতে পারে এবং তাই এটি একটি গুরুত্বপূর্ণ শ্রেণীর সমস্যা যা আমাদের সমাধান করতে হবে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বয়সও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং উদাহরণস্বরূপ যদি প্রথম কণাটি এই রিয়্যাক্টরে অনেক দিন ধরে থাকে, তাহলে এমনটা হতেই পারে যে এটি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং ধরা যাক দ্বিতীয় কণাটি এইমাত্র প্রবেশ করেছে, তাহলে বিক্রিয়ার হারগুলো ভিন্ন হবে এবং এর কারণ হল এই কণাগুলোর বয়স। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি কণার বয়স তাদের কার্যকারিতাকে প্রভাবিত করবে এবং সামগ্রিক বিক্রিয়ার হারে তাদের অবদানকেও প্রভাবিত করবে। তাই এই রিয়্যাক্টরের ভিতরে একটি বয়স বণ্টন বিদ্যমান। মনে রাখবেন I থিটা ছিল অভ্যন্তরীণ বয়স বণ্টন। সুতরাং এই বয়স বণ্টন আমাদের বলে দেয় যে একক অণু বা অণুর দলগুলো কতক্ষণ ধরে সেখানে আছে এবং তারপর তা বিক্রিয়ার হারকে প্রভাবিত করে। সুতরাং বিক্রিয়ার হার হল বয়সের একটি ফাংশন এবং তাই এটি সেই রিয়্যাক্টরের সামগ্রিক কার্যকারিতার উপর প্রভাব ফেলবে। তাই এটি একটি ভিন্ন পরিস্থিতি। এখন আপনার অণুগুলো এখানে বিচ্ছিন্ন উপাদানে আবদ্ধ থাকে এবং আমরা কণা নিয়ে কথা বলছিলাম, কিন্তু অন্যান্য ধরনের উপাদানও রয়েছে। উদাহরণস্বরূপ যদি এটি প্রধানত একটি তরল দশা রিয়্যাক্টর হতো এবং এর মধ্যে দিয়ে বুদবুদ উঠত, তাহলে বুদবুদটি তরল উপাদান হতে পারত। সুতরাং বিক্রিয়াটি এখানে একটি বুদবুদের মধ্যে ঘটতে পারত, অথবা কণার পরিবর্তে ধরা যাক এগুলো তেলের ফোঁটা। তাহলে আপনার একটি দ্বি-তরল দশা সিস্টেম থাকত এবং আপনার বিক্রিয়াটি এই ভিন্ন দশার ফোঁটার ভিতরে ঘটত। সুতরাং এমন অনেক শ্রেণী এবং প্রয়োগ রয়েছে যেখানে এই তথাকথিত পৃথকীকৃত উপাদানগুলো থাকে। তো এটাই হল পৃথকীকরণের ধারণা, তাই না? এখানে অণুর গুচ্ছ রয়েছে এবং বিক্রিয়াটি অণুগুলো এই স্থানে নিখুঁতভাবে মিশ্রিত না হয়ে বরং গুচ্ছের মধ্যেই ঘটছে। ফলে এটি বিচ্ছিন্ন প্রবাহের ক্ষেত্র তৈরি করে এবং এটি একটি গুরুত্বপূর্ণ শ্রেণী যা খুব ঘন ঘন ঘটে। প্রকৃতপক্ষে শুধুমাত্র সমসত্ব একটি রিয়্যাক্টর থাকাটাই অস্বাভাবিক। তাই এটি সবসময়ই ঘটে এবং এক্ষেত্রে আমাদের রূপান্তর এবং হার অনুমান করতে সক্ষম হতে হয়। সুতরাং আমরা এই সমস্যাটি সমাধান করি। এই উপাদানগুলোর প্রত্যেকটি সম্পর্কে চিন্তা করে এবং এটা উপলব্ধি করে যে আমরা একটি একক উপাদানকে তার নিজস্ব একটি ছোট ব্যাচ রিয়্যাক্টর হিসেবে মডেল করতে পারি। তাই না? সুতরাং এগুলো হলো প্রবাহমান ব্যাচ রিয়্যাক্টর। তাই আপনি ছোট ছোট ব্যাচ রিয়্যাক্টরের একটি সিরিজ কল্পনা করতে পারেন যা এই স্থানের মধ্যে প্রবাহিত হচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে। সুতরাং যখন আমরা তরলের প্যাকেট নিয়ে কথা বলেছিলাম, তখন প্রতিটি কণা বা প্রতিটি তেলের ফোঁটা যেন তার নিজস্ব একটি ছোট ব্যাচ রিয়্যাক্টর যা এই স্থানে প্রবেশ করে এবং বেরিয়ে যায়, এবং এভাবেই চলতে থাকে। সুতরাং যদি আপনি এটিকে একটি ব্যাচ রিয়্যাক্টর হিসেবে বিবেচনা করেন,
তাহলে এটা বলা সম্ভব হয় যে আচ্ছা চলুন এই ধরনের একটিমাত্র রিয়্যাক্টরে কি ঘটে তার মডেল তৈরি করি এবং তারপর এই ব্যাচ রিয়্যাক্টরগুলো থেকে সামগ্রিক অবদান অনুমান করার জন্য বয়স বণ্টন ব্যবহার করি এবং প্রকৃতপক্ষে তথাকথিত সেগ্রিগেশন মডেলে আমরা ঠিক এই পদ্ধতিটিই গ্রহণ করি। সুতরাং আমরা এখানে সমজাতীয় ক্ষেত্র হোমোজেনেয়াস সাস নিয়ে কথা বলছিলাম, কিন্তু সেগ্রিগেশন মডেলে আমরা বলতে পারি যে আমাদের রিয়্যাক্টর পরিসরে একটি সামগ্রিক রূপান্তর ওভারঅল কনভার্সন বিদ্যমান। তাই আমরা প্রতিটি স্বতন্ত্র ব্যাচ রিয়্যাক্টরের ভেতরের রূপান্তর নিয়ে কথা বলতে পারি। সুতরাং আমরা একটি x2 চিহ্নিত করতে পারি এবং এই ছোট ব্যাচ রিয়্যাক্টরটির জন্য একটি x1 এবং ওই ছোট ব্যাচ রিয়্যাক্টরটির জন্য একটি x2 চিহ্নিত করতে পারি এবং এভাবে আমরা এই সমস্ত অবদান যোগ করতে পারি। আমরা বলতে পারি যে একটি সামগ্রিক রূপান্তর বিদ্যমান, অর্থাৎ পুরো রিয়্যাক্টরটির জন্য একটি সামগ্রিক রূপান্তর বিদ্যমান এবং আমরা সেখানে প্রতিটি ছোট ক্ষেত্রের অবদান গণনা করতে পারি। সুতরাং আমরা সেই ধরনের কণা এবং সেই ধরনের কণাগুলোর অবদান যোগ করতে পারি এবং পৃথকীকরণ মডেলে আমরা ঠিক এটাই করি। এখানে আমরা বলছি যে সামগ্রিক রূপান্তরে অবদানকে একটি নির্দিষ্ট বয়সের তরল উপাদান থেকে প্রাপ্ত রূপান্তর দ্বারা চিহ্নিত করা হয়, যখন একে সেই বয়সের তরল উপাদানগুলোর ভগ্নাংশ দ্বারা গুণ করা হয়। মনে আছে আমরা বলেছিলাম যে টেইচডিচ হল থিটা এবং থিটা প্লাস ডিচ এর মধ্যবর্তী বয়সের তরল উপাদানগুলোর ভগ্নাংশ। সুতরাং আমরা বলছি যে রিয়্যাক্টরে থিটা এবং থিটা প্লাস ডিচ এর মধ্যে ব্যয়িত তরল উপাদানগুলোর রূপান্তর সেখানে সেই পরিমাণ সময় ব্যয় করা সমস্ত তরল উপাদানের রূপান্তরকে সেই পরিমাণ সময় ব্যয় করা তরল উপাদানগুলোর ভগ্নাংশ দ্বারা গুণ করার সমান। সুতরাং আপনি যদি বলেন এটি একটি ভারযুক্ত যোগফল, আমরা প্রতিটি ধরনের বয়সের রূপান্তর নিচ্ছি এবং প্রতিটি ধরনের বয়সের ভগ্নাংশ দ্বারা গুণ করছি। আর আপনি এই ধরনের হিসাব বহুবার করেছেন। সুতরাং উদাহরণস্বরূপ আপনি যদি ক্লাসের সমস্ত লোকের গড় উচ্চতা জানতে চান, তাহলে আপনি প্রথমত প্রত্যেক ব্যক্তির উচ্চতা নিয়ে সেই সমস্ত উচ্চতা একসাথে যোগ করে মোট লোকের সংখ্যা দিয়ে ভাগ করতে পারেন। সুতরাং এটি করার একটি সহজ উপায়। বিকল্পভাবে আপনি বলতে পারেন ঠিক আছে, প্রথমে দল তৈরি করা যাক। ধরা যাক 1.4 থেকে 1.5 মিটারের মধ্যে উচ্চতার লোকদের নেওয়া যাক। সুতরাং তাদের সবাইকে একসাথে দলবদ্ধ করুন এবং আপনি বলতে পারেন ধরুন এর উচ্চতা 1.45 এবং তারপর আপনি লোকের সংখ্যা গণনা করুন। সুতরাং আপনি বলতে পারেন ঠিক আছে, আমার কাছে এই উচ্চতার পরিসরে 5 জন লোক আছে এবং তারপর আপনি পরবর্তী উচ্চতার পরিসরটি নিন এবং বলুন ঠিক আছে, গড় 1.55 মিটারের জন্য আমার কাছে এখন এমন 7 জন লোক আছে। সুতরাং আপনি এটি গুণ করুন এবং উচ্চতার সমস্ত শ্রেণী যোগ করে মোট লোকের সংখ্যা দিয়ে ভাগ করুন এবং এটিই সামগ্রিক উচ্চতার একটি আনুমানিক হিসাব। সুতরাং একইভাবে এখানে আমরা প্রতিটি বয়সের সমস্ত অবদান যোগ করতে পারি এবং রিয়্যাক্টরের সমস্ত বয়সের সামগ্রিক রূপান্তর অনুমান করতে পারি। সুতরাং এটি একটি ওয়েটেড সাম ছাড়া আর কিছুই নয়। তাই আবারও আমরা একটি নির্দিষ্ট বয়সের রূপান্তর নিই, আমরা অনুমান করি যে সেই বয়সের জন্য কতগুলো আছে এবং সুতরাং সেই ভগ্নাংশকে সেই রূপান্তর দিয়ে গুণ করলে যা হয় সেটাই হলো সামগ্রিক রূপান্তরে অবদানের আমাদের অনুমান। এবং তাই যদি আমরা সমস্ত সম্ভাব্য বয়সের যোগফল বের করি তাহলে সেটাই হবে রিয়্যাক্টরের সামগ্রিক রূপান্তর এবং আমাদের শুধু এটুকুই করতে হবে। সুতরাং এটাই তথাকথিত সেগ্রিগেশন মডেল। এই ধরনের মডেলের ভালো দিক হল আপনার শুধু আরটিডি প্রয়োজন। সুতরাং আমরা থিটা অফ চাতা কিভাবে অনুমান করতে হয় তা নিয়ে কথা বলছিলাম। হাইড্রোডাইনামিক্সের হিডিরডিনামিস জন্য আপনার এটি প্রয়োজন, যা আপনাকে নির্দিষ্ট বয়সের ভগ্নাংশগুলো বলে দেয়। আপনার আরেকটি জিনিস প্রয়োজন, তা হল আপনার বয়সের সাপেক্ষে রূপান্তর। সুতরাং উদাহরণস্বরূপ এই শীতল কণার ক্ষেত্রে এই ছোট কণাটিতে রূপান্তর কত? এবং এর উত্তর দিতে চলুন প্রথম ক্রমের ফার্স্ট অর্ডার বিষয়টি নিয়ে কথা বলা যাক। তো যদি একটি প্রথম ক্রমের বিক্রিয়া থাকে তাহলে আমরা ধরে নিচ্ছি এটি একটি পৃথকীকৃত তরল সেগ্রিগেটেড ফ্লুইড এবং তাই আমরা এটিকে একটি ব্যাচ বিক্রিয়ার বাচসাস মতো বিবেচনা করি। এগুলোকে ছোট ছোট ব্যাচ রিয়্যাক্টর বাচ রিয়্যাক্টরস বলা এটাই মূল উদ্দেশ্য ছিল,
কারণ তাহলে আমরা জানি কিভাবে ভর ভারসাম্য মাস ব্যালেন্স লিখতে হয়, তাই না? আমরা বলতে পারি ডি সমান ডিস বর্গ, দুঃখিত, ডিস বর্গ, ওহ না এক্স বর্গ নয়, ডিক বর্গ, ডি সমান, এবং সেখানে বিক্রিয়ার হার, এবং এটি সেই কণার ঘনত্বের কনকেন্ট্রেশন সাপেক্ষে হবে। সুতরাং এটি সম্ভবত Kc এর ব্যবহার। তাই এটিকে ব্যাচ রিয়্যাক্টর বলার উদ্দেশ্য হল আমরা জানি কিভাবে সেই ব্যাচ রিয়্যাক্টরের উপর একটি পদার্থ ভারসাম্য ম্যাটেরিয়াল ব্যালেন্স লিখতে হয়। সুতরাং আমরা সেভাবে একটি ভর ভারসাম্য লিখতে পারি, এবং তাই যদি এটি একটি প্রথম ক্রমের বিক্রিয়া হয় আমরা লিখতে পারি dCA সমান ডেল্টা KCA, এবং তারপর স্পষ্টতই আপনি এটিকে ইন্টিগ্রেট করতে পারেন এবং বলতে পারেন যে এটি আর কিছুই নয় CA x অফ মাইনাস থিটা তারা চিহ্ন টি, দুঃখিত, মাইনাস KT, এবং তারপর অবশ্যই যদি আমরা t কে শূন্য না ধরি তাহলে t সমান থিটা হবে এবং আপনি এটিকে সেভাবে লিখতে পারেন। সুতরাং এটি হলো বয়সের ফাংশন হিসাবে ঘনত্ব, এবং তারপর অবশ্যই আমরা সেই নির্দিষ্ট তরল উপাদানের জন্য রূপান্তরকে সংজ্ঞায়িত করতে পারি। আমরা বলতে পারি প্রাথমিক ঘনত্ব বিয়োগ বর্তমান ঘনত্ব ভাগ প্রাথমিক ঘনত্ব। সুতরাং এটি দেখতে এইরকম, এবং তাই 1 CA ভাগ CA KN সুতরাং হল 1 x k থিটা। সুতরাং এভাবেই আমরা x অফ থিটা পেতে পারি। সুতরাং এটি হল প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে x অফ থিটা, তাই না? একইভাবে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার জন্য এটি হল ডিসিডিট হল -KCCA2, এবং এই ক্ষেত্রে আসুন আমরা -CA2 দিয়ে ভাগ করি, যার ফলে এই পাশে একটি k থাকবে, এবং তারপর যদি আমরা এটিকে ইন্টিগ্রেট করি আমরা বুঝতে পারি যে এটি হল 1 সা, এবং আমরা প্রাথমিক ঘনত্ব এবং বর্তমান ঘনত্বের সীমার মধ্যে ইন্টিগ্রেট করছি, এবং তারপর এখানে যদি আপনি উভয় দিকে ইন্টিগ্রেট করেন তাহলে এটি হবে t-t। আসলে আমি এখানে ডিট বলতে ভুলে গেছি, আমার ডিট বলা উচিত ছিল, তাই না? সুতরাং এটি হল k ডিট। হ্যাঁ, আপনি উভয় দিকে ইন্টিগ্রেট করলে এটি টাস টি হয়ে যায়, যা আমরা জানি থিটা, থিটা, এবং তারপর এখানে এটি হবে 1 সা মাইনাস 1 সা কা। তো ওটা ওখানে আছে এবং তারপর আপনি এটিকে আবার লিখতে পারেন। সুতরাং আপনি 1 সা কা কে অপর দিকে নিয়ে যান, তাহলে এটি হবে কে থিটা প্লাস 1 সা কা, এবং তারপরের উপর 1 নিন এবং তারপর লব ও হরকে সা কা দিয়ে গুণ করুন এবং আপনি পাবেন সা কা বাই 1 প্লাস কে সা থিটা, এবং তারপর রূপান্তর আগের মতোই 1 মাইনাস CA বাই সা KN, এবং আপনি যদি এটি দেখেন যদি আপনি CA কে n দিয়ে ভাগ করেন তবে এটি হবে 1 এর 1 প্লাস কা KN তারা চিহ্ন থিটা। তো ওটা ওখানে আছে এবং তারপর ওটা থেকে 1 মাইনাস। সুতরাং আপনি এখানে লবে 1 নিতে পারেন এবং তারপর এটি হবে 1 প্লাস কিচ মাইনাস 1, এবং তাই আমরা এটি পাই। সুতরাং দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে এই রূপটি থাকে। তাই প্রথম ক্রম বা দ্বিতীয় ক্রম বা আপনার পছন্দের যে কোনো ক্রমের ক্ষেত্রেই আপনি এখানে আপনার হারের রাশিমালাটি বসিয়ে দিন এবং তারপর সেটিকে ইন্টিগ্রেট করুন, তাহলে আপনি বয়সের ফাংশন হিসাবে ঘনত্ব পাবেন, এবং তারপর 1 সা সা আপনি বয়সের ফাংশন হিসাবে রূপান্তর পাবেন, এবং তারপর আপনি এগিয়ে গিয়ে এই ব্যালেন্সটি সমাধান করুন। সুতরাং আপনি বয়সের ফাংশন হিসাবে আপনার নতুন প্রাপ্ত রূপান্তরটি বয়সের সাপেক্ষে আপনার বণ্টনটি বসিয়ে দিন। এটি একটি ওয়েটেড সামের মতো এবং এটি আপনাকে সেই রিয়্যাক্টর জুড়ে গড় রূপান্তর দেবে, তাই না? সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা অত্যন্ত জটিল কেসগুলি সমাধান করতে পারি। আমরা মূলত সেই রিয়্যাক্টরের যে কোনো ধরনের মিশ্রণ সমাধান করতে পারি, তাই না? এবং এই সমীকরণটির যে বিষয়টি আমার ভালো লাগে তা হল এটি হাইড্রোডাইনামিক্স এবং বিক্রিয়া গতিবিদ্যার সংমিশ্রণকে সুন্দর এবং পরিচ্ছন্নভাবে দেখায়, তাই না? ই অফ চাতা ওই রিয়্যাক্টরের মিশ্রণের প্রকৃতি সম্পূর্ণরূপে বর্ণনা করে, এক্স অফ চাতা সম্পূর্ণরূপে গতিবিদ্যা বর্ণনা করে, আর তাই আপনি এই চমৎকার সমীকরণটি পেয়ে যান, যা রাসায়নিক প্রকৌশলের জন্য বেশ সাধারণ, তাই না? খুব ছোট এবং খুব বড়র মধ্যে পারস্পরিক ক্রিয়া, তাই না? আপনার অ্যাংস্ট্রোম স্কেলের গতিবিদ্যা এবং আপনার ঘনমিটার বা রিয়্যাক্টর স্কেলের হাইড্রোডাইনামিক্স। আর এটা এতটাই সহজ যে এই দুটোর ভারযুক্ত যোগফলই আমাদের ওই রিয়্যাক্টরের সামগ্রিক কার্যকারিতা দিয়ে দেয়। সুতরাং এটাই তথাকথিত পৃথকীকরণ মডেল। এবং প্রকৃতপক্ষে এই সমীকরণটি আপনাকে দেখায় যে আপনার মিশ্রণের ধরন বোঝারও প্রয়োজন নেই, তাই না? আপনার রিয়্যাক্টরের কোনো মডেল তৈরি করারও প্রয়োজন নেই।
যদি আপনি আপনার সংখ্যাসূচক পরীক্ষাটি করেন, যদি আপনি আপনার ট্রেসার পালস করে প্রবেশ করান এবং আপনার ঘনত্ব পরিমাপ করে ঘনত্বের নিচের ক্ষেত্রফল দিয়ে ভাগ করেন, তাহলে আপনি শুধু ই অফ চাতা পেয়ে যাবেন। আপনার প্রকোষ্ঠায়ন করার কোনো প্রয়োজন নেই। আপনি সরাসরি ই অফ চাতা থিটার ই বসাতে পারেন, ডিরাইভড ই অফ চাতা থিটার ই নয়। আপনি জানেন যে এই ক্ষেত্রে আমাদের যে সুবিধাটি রয়েছে তা আগের ক্ষেত্রের জন্য বর্তমানে উপলব্ধ সুবিধার মতো নয়। সুতরাং আগের ক্ষেত্রে যেখানে সেগ্রিগেশন ছিল না, সেখানে বিক্রিয়াটি পুরো ফেজ জুড়ে ঘটছিল। অর্থাৎ এটি ছোট ছোট কণা, তেলের ফোঁটা, গ্যাসের বুদবুদ বা অন্য কিছুর মধ্যে ঘটছিল না। পরিবর্তে বিক্রিয়াটি ফেজের মধ্যে মিশ্রিত অণুগুলোর মধ্যে ঘটছিল। সুতরাং এই ক্ষেত্রে আমাদের একটি রিডি মডেল তৈরি করতে হয়েছিল, তাই না? আমাদের রিডি ডিরাইভ করতে হয়েছিল এবং আলফা ও বিটা অনুমান করতে হয়েছিল। সুতরাং এটি ভিন্ন, তাই না? সেগ্রিগেশন মডেলে আমরা যা বর্ণনা করেছি তা সত্যিই চমৎকার এবং সুবিধাজনক, কিন্তু এটি সেই একই জিনিস নয় যা আমরা হোমোজেনাস ক্ষেত্রে করতে পারি। সুতরাং হোমোজেনাস ক্ষেত্রে বর্তমানে আমরা কেবল একটি মাস ব্যালেন্স ডিরাইভ করতে পারি এবং সেই মাস ব্যালেন্সে অনির্দিষ্ট প্যারামিটার থাকবে, যেগুলোর চারপাশে আমাদের আরটিডি ব্যবহার করার চেষ্টা করতে হবে। এখন এই বিষয়টিকে সমর্থন করার জন্য একটি তত্ত্ব রয়েছে, যা হল তথাকথিত ম্যাক্সিমাম মিক্সনেস মডেল। এই মডেলে আমরা বয়সের পরিবর্তে জীবনকাল নিয়ে মডেল তৈরি করি এবং এই ক্ষেত্রটিকে আমরা একটি প্রবাহ হিসেবে মডেল করি যা প্রবেশ করে এবং বিভিন্ন তরল উপাদানে বিভক্ত হয়ে যায়। সুতরাং আমরা কল্পনা করি যে আমরা প্রতিটি তরল উপাদানের জীবনকাল জানি। হ্যাঁ, প্রতিটি তরল উপাদান সেখানে কত সময় কাটাবে তা আমরা জানি। সুতরাং অন্য কথায়, সর্বোচ্চ মিশ্র মডেলে একটি আয়ুষ্কাল বণ্টন বিদ্যমান, এবং যদি আপনি এর বিকাশ অনুসরণ করেন, এবং আমরা এই যুক্তিগুলো আগেই উপস্থাপন করেছিলাম যখন আমরা আই এবং ই এর মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলছিলাম। সুতরাং আমরা একই বিকাশগুলো প্রয়োগ করি এবং তারপর আমরা এই ভারসাম্য অর্জন করি, যা আমাদের দেখায় কিভাবে ই বা ল্যাম্বডার, যেখানে ল্যাম্বডা হল আয়ুষ্কাল, সাপেক্ষে রূপান্তরটি অনুমান করতে হয়। সুতরাং এটি আবারও একটি উদাহরণ যে কিভাবে আমরা কেবল একটি পরিমাপ করা ই নিতে পারি, কারণ একবার আপনার কাছে ই থাকলে, মনে রাখবেন এফ হল ই এর ইন্টিগ্রাল ছাড়া আর কিছুই নয়। সুতরাং ই হল শুরুর বিন্দু, তারপর আপনি এফ পান এবং তারপর এক্স হল রূপান্তর, যেমনটা আমরা একটু আগে আলোচনা করেছি। এখানে এক্স হল সমীকরণের চলক। সুতরাং এটি হল সমজাতীয় এবং ক্ষুদ্র মিশ্রিত ক্ষেত্রের জন্য একই কাজ করার একটি প্রচেষ্টা। সুতরাং যদি আমরা এই সমীকরণটি সমাধান করি, তাহলে আমরা মিশ্রণ অঞ্চলকে আলাদাভাবে ভাগ না করে, প্রতিটি মিশ্রণ অঞ্চলকে কিভাবে দেখতে হবে তা না বুঝে, এবং পুরো রিয়্যাক্টরকে অঞ্চলভিত্তিক করার চেষ্টা না করেই সামগ্রিক রূপান্তর পেতে পারি। সুতরাং এখানেও আমাদের রিয়্যাক্টরের মিশ্রণের প্রকৃতি বোঝার প্রয়োজন নেই। আমরা সরাসরি এই সমীকরণটিকে ইন্টিগ্রেট করতে পারি এবং তাতেই আমরা সামগ্রিক রূপান্তর পেয়ে যাব। তাই এটি বয়স বণ্টনকে মডেল করার যে কোনো প্রচেষ্টা থেকে স্বাধীনভাবে একটি সম্পূর্ণ পরিমাপকৃত বয়স বণ্টন হতে পারে। ঠিক আছে, তো এভাবেই আমরা এই রিয়্যাক্টরগুলো ডিজাইন করি, এবং অবশ্যই টিউটোরিয়ালে আমরা এই সমস্যাগুলো সমাধানের কিছু চমৎকার উদাহরণ দেখব। কিন্তু এটাই হলো এর তাত্ত্বিক কাঠামো।